চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটার। চার্জিং ডিসচার্জিং অফ ক্যাপাসিটার বলতে এটা বোর্ডসের টপিক একদমই নয়, বোর্ডসের জন্য একদমই লাগবে না, কোনো কোশ্চেনই এখান থেকে আসে না। তো মেনলি এন্ট্রান্স এক্সামের জন্য লাগে এটা, তাও খুব সিম্পল টাইপের কোশ্চেন আসে, তবে বেসিক ফ্যাক্টটা খুব ভালো করে জানতে হয়। এইটার থেকে অ্যাকচুয়ালি আরও একটা কনসেপ্ট হবে, মানে সেম টাইপের আরও একটা কনসেপ্ট আমরা ম্যাগনেটিজমে করব। মানে আমরা শুরুতে বলেছিলাম ক্যাপাসিটারের স্টার্টিংয়ে তিনটি টাইপের মেনলি সার্কিট এলিমেন্ট শিখব। একটা হচ্ছে তোমার রেজিস্টার, অলরেডি আমরা ছোটোবেলা থেকে শিখছি। ক্যাপাসিটারের ডিসকাশন নিয়ারলি কমপ্লিটের দিকে, এইটা লাস্ট ভিডিও। আর ইন্ডাক্টার ম্যাগনেটিজমের পরে শিখবো, তো সেখানেও কিন্তু সেম টাইপের একটা ডিসকাশন হবে। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি এই পোর্শনটা এখন আমরা যেটা করতে যাচ্ছি সেইটা অ্যাকচুয়ালি কারেন্ট ইলেকট্রিসিটি পরে করলে বেটার হতো, কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটির কনসেপ্টটা যেটা লাগবে সেটা খুবই অল্প, খুব সিম্পল টাইপের কনসেপ্ট, তেমন একটা কিছু ডিফিকাল্ট হবে না। জাস্ট ক্যাপাসিটারের কনসেপ্ট চলছে বলে, ক্যাপাসিটারটা একটু টাটকা আছে বলে আমি জাস্ট ইউজ করলাম, মানে এখনই এইটা বানাচ্ছি, এইটা করে দিচ্ছি, তো সুবিধা হবে, একটু ইন্টারেস্ট পাবে মঞ্চ, একটু বুঝতে সুবিধা হবে ক্যাপাসিটার চার্জিং প্রসেসগুলো। ওকে, তো চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটার বলতে গেলে নর্মালি আমরা বলেছিলাম ক্যাপাসিটার কী করে চার্জ হয়, চার্জ হওয়ার টাইমটুকু, মানে বেসিক্যালি একটা ক্যাপাসিটারকে যদি একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করা হয়, প্র্যাকটিক্যালি যদি ভেবে দেখো যে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিলে ক্যাপাসিটার চার্জ হতে কতটা টাইম নেয় ফুললি চার্জ হয়ে যেতে। তো ফুললি চার্জ বলতে গেলে থিওরিটিক্যালি ব্যাপারটা আবার একটু অন্যরকম হবে, পরে বুঝবো একটু। আপাতত যদি বলি তাহলে আমি বলতে পারি খুবই স্মল টাইমে হয়ে যাবে, মানে আমরা ভাবি তাও একটু টাইম লাগবে, হয়তো কত 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম, না তাও নয়, এটা কত মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ম্যাক্স টু ম্যাক্স মিলি সেকেন্ড রাখতে পারে, মানে 1 মিলি সেকেন্ড 2 মিলি সেকেন্ড এরকম অর্ডার, তো তার থেকেও কম। তো সেটা খুবই ইনস্ট্যান্ট একটা এফেক্ট, সেটাকে সেই কারণে আমরা বলছি ট্রানজিয়েন্ট এফেক্ট অফ আরসি সার্কিট। আরসি কেন বলছি, সেটা রেজিস্ট্যান্স করতে গেলেও কেন আবার হঠাৎ করে রেজিস্ট্যান্স চুজ করলাম সেটা ডিসকাশনটাও করবো। আপাতত এইটুকু ভাবো যে একটা ক্যাপাসিটারের চার্জিং টাইমটুকু, মানে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করব, সেই কানেক্ট করার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটারটা চার্জ হয়ে যাবে, ওই ইমিডিয়েট, মানে জাস্ট আমি কানেক্ট করলাম সঙ্গে সঙ্গে চার্জ হয়ে গেল, ওই টাইমটুকু মানে একদম জুম করে দেখানো ব্যাপারটা, ওই টাইমের ডিটেল অ্যানালাইজিং বলছি। ব্যাপারটা আমি আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা, যে একটা ক্যাপাসিটারকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করা হলো, সেই কানেক্ট করা থেকে ব্যাটারি ক্যাপাসিটারটা ফুললি চার্জ হতে টাইম লাগবে মিলি সেকেন্ড অর্ডারে। মানে ফুললি বলতে আবার এখানে একটা কন্ট্রাডিকশান আসবে, যেটা তুমি বলতে পারো মানে মোটামুটি ফুললি 90%, 99.5%, 99% এরকম অর্ডারে যদি বলি, সেটা মোটামুটি 1 মিলি সেকেন্ডের মধ্যে কাজ কমপ্লিট, মিলি সেকেন্ড বলছি। তো সেই 0 to 1 মিলি সেকেন্ড এই টাইমটুকু যে চার্জিং চলছে, ওই টাইমটুকু ডিটেল অ্যানালাইসিস বলছি, যে ওখানে কীভাবে চার্জটা বেড়েছিল, কীরকমভাবে ভোল্টেজ বেড়েছিল, সামথিং এই ডিসকাশনগুলো বলছি, বা কারেন্ট ফ্লো কীরকম হয়েছিল। তো তার আগে আমরা বলি একটা ক্যাপাসিটারের চার্জিং প্রসেসটা আমি কীভাবে দেখিয়েছিলাম, ক্যাপাসিটারের চার্জিংটা নর্মালি কী করে হয় না, আমরা বলেছিলাম ক্যাপাসিটার চার্জ বলতে গেলে অনেক কনসেপ্ট ডেভেলপ করে ফাইনালি আমরা ক্যাপাসিটারের যে স্ট্রাকচার করেছিলাম সেটা ওয়াইজ যদি বলা হয়, তাহলে এটা হচ্ছে দুটো প্লেট, এই দুটো সিমিলার টাইপের প্লেট, আমরা নর্মালি কি বলেছি যে টাইপের ক্যাপাসিটার হোক রিপ্রেজেন্ট করবো এরকমভাবে। তো এই ক্যাপাসিটারকে বলছি যে এইটাকে তুমি একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করবে। ব্যাটারির সঙ্গে কানেক্ট করা বলতে কীরকম ব্যাপারটা, না কোনো একটা টার্মিনাল ইচ্ছে মতো কানেক্ট করতে পারো, এটা এখান থেকে কোনো পোলারিটি এখন নেই ক্যাপাসিটারে, এবার ডেভেলপ করবে, এই যেরকম চার্জ দেবে সেই ওয়াইজ তোমার প্রসেসটা ডেভেলপ করবে। আমি আপাতত একটু এটা ডট লাইন রাখছি, কারণ রেজিস্টার ইউজ করতে হবে, একটা রেজিস্টার কানেক্ট করতে হবে, কেন রেজিস্টার কানেক্ট করতে হবে সেটার ব্যাপারে একটু পরে ডিসকাস করছি, বুঝতে পারবে নিজেই। আপাতত এটা বলি যে এই সার্কিটটাকে, এই ক্যাপাসিটারকে সি ক্যাপাসিট্যান্সের একটা ক্যাপাসিটার, যাকে আমি একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করবো। তো এই ব্যাটারিটা ধরে নাও আমরা জেনারেলি ব্যাটারি ভোল্টেজটাকে V0 বলছি, কারণ এর ভোল্টেজ তো ইন জেনারেল ভি বলা হয়, তো এটা একটা ফিক্সড ভ্যালু থাকে, তো সেই কারণে আমি ভি বললাম। আমরা শুধু ভিটাকে জেনারেল ডাইনামিক একটা টার্ম হিসেবে ইউজ করবো, যেটা ভ্যারি করবে, বাট এটা হচ্ছে ফাইনাল একটা ভ্যালু। তো একটা কথা মাথায় রাখতে হবে যে ব্যাটারি ভোল্টেজটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, মানে কনস্ট্যান্ট থাকে মিনস ওর সঙ্গে কেউ কানেক্ট হলে তাকে ভি ভোল্টেজ বানিয়ে নেয় বা সামথিং কিছু আমি বলতে পারি, বাট এর ভোল্টেজটা কখনো কমে যাবে না। যেরকম হয় না কোনো একটা জিনিসের চার্জ লস হয়ে যেতে পারে বা সামথিং কিছু কারেন্ট কমতে পারে বাড়তে পারে, বাট এর ক্ষেত্রে আমি বলতে পারি ব্যাটারির দুটো টার্মিনাল ভোল্টেজটা অলওয়েজ কিন্তু V0 মেনটেন হবে। তো এখন কথাটা হচ্ছে যদি আমি প্রসেসটা এবার ডিসকাস করি, আচ্ছা এখানে আমি কীভাবে বলেছিলাম যে ক্যাপাসিটারের চার্জিং প্রসেসটা কেমন করা হয়, না সিম্পল, যদি এটা ক্যাপাসিটারের পজিটিভ প্লেট বলো, এটা নেগেটিভ প্লেট, আগে থেকে ডিসাইডেড ছিল না, তুমি কি করলে না এখান থেকে ব্যাপারটা কি করলে, এখানে পজিটিভ প্লেট বানাবে নয়, এখান থেকে
এটা নিউট্রাল, এটা একটা নিউট্রাল কন্ডাক্টিং প্লেট। তো সেখান থেকে কিছুটা অ্যামাউন্টে নেগেটিভ চার্জ তুলে নিয়ে গিয়ে এখানে ডিপোজিট করবে। মানে এখান থেকে কিছুটা নেগেটিভ চার্জ তুলে নিয়ে গিয়ে এখানে ডিপোজিট করা, মানে তাতে কি হবে, এটা ওভারঅল নিউট্রাল কোন সেন্সে, না যতটাই পজিটিভ ততটা নেগেটিভ, তাতে করে কিছুটা অ্যামাউন্টে পজিটিভ চার্জ গেইন হলো প্লাস কিউ। যতটা নেগেটিভ তুলে নিলে, এই প্লেট থেকে নেগেটিভ তুলে নিয়ে কি করলে, অতটাই এখানে তুলে নিয়ে গিয়ে এখানে ডিপোজিট করলে। তাহলে এই যে নেগেটিভ মাইনাস কিউ অ্যামাউন্টের চার্জটা তোলা হলো, উইথড্রল করা হলো, তাতে কি হলো, এখানে প্লাস কিউ অ্যাপিয়ার হলো, আর এইটা গিয়ে যখন এখানে পড়লো তখন এটা মাইনাস কিউ ক্রিয়েট হয়ে গেল। তাহলে ওভারঅল এই প্রসেসে আমি বলবো এখান থেকে যতটাই চার্জ নিচ্ছি দিয়ে এখানে ডিপোজিট করছি, তাতে করে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জের সেপারেশন ক্রিয়েট হচ্ছে। এখানে আমি কি বলছিলাম, নিউট্রাল ছিল, মাইনাস কিউ চার্জ তুললে কি হলো, প্লাস কিউ অ্যাপিয়ার হলো, যেটা আমরা ইন্ডাকশনের লজিক টজিকে বলেছি যে একটা বডি নিউট্রাল কোন সেন্সে, যতটাই পজিটিভ ততটা নেগেটিভ, এখান থেকে কিছুটা নেগেটিভ সরিয়ে নিলে মানে রিমেনিং কিছুটা পজিটিভ অ্যাপিয়ার হলো। তো সেই নেগেটিভটা যখন এখানে ডিপোজিট হলো, ওভারঅল বডিটা নিউট্রাল ছিল, এই বডিটা আবার আলাদা করে এই বডিটা নিউট্রাল ছিল, তাকে মাইনাস কিউ দেওয়া মানে বডিটাতে মাইনাস কিউ চার্জ স্টোর হলো, ডেভেলপ করলো। তো এখন প্রসেসটা হচ্ছে এইটা চলতে থাকবে। এটা কে করে, আমরা এরকমভাবে মেকানিক্যালি জাস্ট ডিসকাস করছি, এটা পসিবল নয় এরকমভাবে চার্জ ট্রান্সফার করা। এই কাজটাই ব্যাটারি এই দিক দিয়ে ঘুরিয়ে করে। এই যে সার্কিটটা সাইডে দেখো, জাস্ট আপাতত এটাকে কনসিডার করো যেটা কানেক্ট করা আছে, জাস্ট কানেক্টিং। তো সেখানে আমি বলতে পারি যে এখান থেকে চার্জগুলোকে নিয়ে এখানে ট্রান্সফার করবে, এই তো প্রসেস। এখন কতক্ষণ চার্জ ট্রান্সফার করবে, কি সারাদিন এরকম করতে থাকবে না, ইমিডিয়েট জাস্ট একটা সার্টেন অ্যামাউন্টে চার্জ ট্রান্সফার করলো, এখানে ডিপোজিট করলো। সেটা আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে বলছি না, একটা মিলি সেকেন্ডের মধ্যে প্রসেস কমপ্লিট হয়ে যাবে, ফুললি চার্জ স্টোর হয়ে যাবে ব্যাটারিটাতে, মানে ক্যাপাসিটারে দুটো প্লেটে। কিন্তু মানে যতটা ফুললি বলতে আমি যেটা চাইছি, মানে যেটা বলতে চাইছি যে যতটা চাইছো তুমি ততটাই চার্জ ইমিডিয়েট হয়ে যাবে। কিন্তু সেই টাইমটা কত, 1 মিলি সেকেন্ড। তার আমরা একদম জুম করে সেই টাইমটা দেখাচ্ছি যে সেখানে প্রসেসটা কেমন হয়েছে, সেই টাইমটুকুতে চার্জটা কি ইউনিফর্মলি ট্রান্সফার হয়েছে। মানে আমি যে চার্জ ট্রান্সফার বলছি, ধরো তুমি বলছো 0 to 1 মিলি সেকেন্ড টাইম লেগেছে ফুললি চার্জ হতে, যেটা আমরা বলছি 99%। 100% চার্জ করাটা খুব ডিফিকাল্ট বা বেসিক্যালি ইম্পসিবল বলতে পারো। 100% কখনো চার্জ হয় না একটা ক্যাপাসিটার, থিওরিটিক্যালি অ্যাটলিস্ট। তো সেখানে বলতে পারি যে 100% যদি চার্জ না হয়, তাহলে আমরা বলতে পারি ধরে নিই 99%, যেটাকে আমি নিয়ারলি ফুললি বলছি। তো সেই চার্জ ট্রান্সফার করতে যে টাইম 1 মিলি সেকেন্ড বলছো, 0 to 1 মিলি সেকেন্ড, এই টাইমের মধ্যে কমপ্লিট। তো আমরা এখন ডিসকাস করছি যে এই 0 to 1 মিলি সেকেন্ড টাইম ইন্টারভালটা, এটা কি কনস্ট্যান্ট রেটে হয়েছে, চার্জটা কি একই রেটে ব্যাটারি ট্রান্সফার করেছে, সেই জিনিসটা আমরা এখন ডিসকাস করছি। সেইটাকেই আমরা বলছি এই কারণে ট্রানজিয়েন্ট বলতে ইনস্ট্যান্ট, খুব স্মল টাইমের জন্য একটা ইনস্ট্যান্ট এফেক্ট, বাস একটা সার্টেন কিছু হবে, মানে ইনস্ট্যান্টেনিয়াস, বাস। ট্রানজিয়েন্ট বলতে ইনস্ট্যান্টেনিয়াস বলতে পারো, তাৎক্ষণিক, মানে ইমিডিয়েট কিছু একটা, বাস, তারপরে নর্মাল হয়ে যাবে। তো সেখানে আমরা বলছি যে চার্জিংয়ে ব্যাটারি কী করে অ্যান্ড ফাইনালি কী হয়, মানে চার্জিং হয়ে যাওয়ার পর কী হয়। না সিম্পল, এখানে তোমাকে এটা মাথায় রাখতে হবে, ব্যাটারি কী করে, এখান থেকে কিছুটা চার্জ ট্রান্সফার করলো, এইখান থেকে যখন কিছুটা অ্যামাউন্টে চার্জ ট্রান্সফার করলো, কি অ্যামাউন্টে, কি টাইপের চার্জ, না নেগেটিভ চার্জ। তাতে আমি বলি এখানে প্লাস কিউ চার্জ গ্যাদার হলো, যেভাবে বললাম। তো এই মাইনাস কিউ চার্জ এখান থেকে যখন তুললো, তখন কিন্তু যখন গিয়ে ফার্দার চার্জ, এত প্রসেসটা কন্টিনিউ করতে ফাইনাল একটা চার্জ স্টোর হবে। তো আমি ধরে নিলাম কিউ নট অ্যামাউন্টে ফাইনালি চার্জ স্টোর হবে, মানে ম্যাক্সিমাম যেটা বলছো। তার আগে আমি বলছি ডাইনামিক প্রসেসে, মানে যখন চলছে তখন আমি বলতে পারি যে কিন্তু যখন এর পরে ফার্দার নেগেটিভ চার্জ নিতে যাবে, এখান থেকে পরপর নেগেটিভ তুলবে, তাতে পজিটিভটা আরও বেশি হবে, বা এখান থেকে নিয়ে গিয়ে এখানে আরও নেগেটিভ ডিপোজিট করবে, তাতে আরও নেগেটিভ হবে, রাইট। তো এই নেগেটিভটি বাড়তে থাকবে, এখান থেকে পজিটিভ বাড়তে থাকবে। তাহলে অলরেডি তুমি নেগেটিভ নিয়ে নিচ্ছ এর কাছ থেকে, অলরেডি এর নেগেটিভের ডেফিসিয়েন্সি, এই কারণে পজিটিভ বলছো, আবার ফার্দার গেছে ব্যাটারি ওখান থেকে আরও নেগেটিভ তুলতে। তাহলে অবভিয়াসলি আমি বলবো এই প্লেটটা আর চাইবে না নেগেটিভ দিতে। এখন এদের মধ্যে একটা কন্ট্রাডিকশন হবে, পজিটিভ প্লেট চাইছে না ইলেকট্রন দিতে বা নেগেটিভ চার্জ দিতে, কিন্তু ব্যাটারি ফোর্সফুলি নিয়ে আসছে। ব্যাটারির একটা নিজস্ব স্ট্রেংথ আছে, আপাতত বুঝে রাখো যে এই পোটেন্সিয়ালটা হচ্ছে মেজারমেন্ট অফ ওই স্ট্রেংথটা, ব্যাটারির স্ট্রেংথ। তো সেই স্ট্রেংথটাকে ইউজ করে এখান থেকে ফার্দার ফোর্সফুলি আরও নিয়ে চলে আসবে। সিমিলারলি এখান থেকে নিয়ে গিয়ে যখন আরও নেগেটিভ এখানে ডিপোজিট করবে, এই বডিটা অলরেডি নেগেটিভলি চার্জড হয়ে গেছে, তাহলে আরও নিয়ে গিয়ে নেগেটিভ চার্জ যদি ডিপোজিট করো, এও অ্যালাউ করবে না, এও নিশ্চয়ই ওটাকে কখনো অ্যাকসেপ্ট করতে চাইবে না। সেই কারণে একে আবার ফোর্সফুলি করতে হবে। ফোর্স কিসে, ওই যে ব্যাটারি পোটেনশিয়াল, মানে ব্যাটারির এই ভোল্টেজটাই ডিসাইড করে দেবে যে কতক্ষণ করতে পারে। এখন কথাটা হচ্ছে, একটা জিনিস দেখো, কেন আমরা বলি যে ফুললি চার্জ হয়ে গেছে, ফুললি চার্জের কনসেপ্টটা আসে কি করে, না সিম্পল আমি বলতে পারি এই ক্যাপাসিটারের একটা ক্যাপাসিটেন্স আছে, ধরে নাও সি, সেটা তো আর পাল্টাবে না,
একটা স্ট্রাকচার কিছু বলে নিচ্ছি, আমি এখানে ডাইরেক্ট্রিক কোনো কনসেপ্ট বলছি না, যা আছে হয়ে আছে, ভেতরে ডাইরেক্ট্রিক থাক কিছু থাক, আমরা একটা ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স জানি। তো এই সি ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটারটা যখন চার্জ কিছু গেইন করলো, মানে ব্যাটারি ওকে চার্জ করে দিল, অবভিয়াসলি তার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হলো। আমরা অলরেডি জানি যে ক্যাপাসিটারের জন্য ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার সেটা কত, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটারটা কত না, সেখানে বলবো কিউ বাই সি। কিউ কোনো একটা ইনস্ট্যান্টে যতটা চার্জ স্টোর হয়েছে, সি হচ্ছে ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটার। তাহলে এইটা আমি ক্লিয়ারলি বলতে পারি যে ওর অ্যাক্রসে যে পোটেনশিয়ালটা তত ইনক্রিজ করবে যত ক্যাপাসিট্যান্স বাড়বে, যত চার্জ বাড়বে। ক্যাপাসিট্যান্স তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি বললাম ফার্স্টেই। তাহলে আমি এটা বলতে পারি যে এইখান থেকে এই কোয়ান্টিটিটা ভিসি, মানে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার, ভিসি বলতে ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার, তত ইনক্রিজ করবে যত আমি বলবো চার্জ ইনক্রিজ করবে। তাহলে আমি বলতে পারি যত টাইম যাবে ব্যাটারি এখান থেকে চার্জ ট্রান্সফার করে, চার্জ বলতে আমরা কি বলি, পজিটিভ নেগেটিভ দুটোই, কিন্তু বাস ম্যাগনিটিউড বলি, মানে ক্যাপাসিটারের চার্জ বলতে প্লাস মাইনাস কিউ, কিউ বলতে কিউ প্লাস কিউ মাইনাস, শুধু কিউ বলবো আমি। তাহলে কিউ বলতে পারি যে যত বেশি কিউ হবে তত পোটেনশিয়াল ডিফারেন্স বেশি ক্রিয়েট হবে দুটো প্লেটের মধ্যে, অ্যান্ড এই ডিফারেন্সটাই এর সাথে কন্ট্রাডিকশন স্টার্ট করবে। যত চার্জের ট্রান্সফার বেশি হয়ে যাবে, এই এক্স্যাক্টলি আমি ইমাজিন করতে পারি যেন এই ভোল্টেজ দিয়ে এর সঙ্গে স্ট্রাগল করতে স্টার্ট করেছে। এ ফার্দার চার্জ ট্রান্সফারটা অপোজ করছে, দুদিক দিয়ে আমি বললাম ব্যাপারটা, এখান থেকে নেগেটিভ দিতে চাইছে না, আবার এখানে নেগেটিভ নিতে চাইছে না, বাট ব্যাটারি ওটা ফোর্সফুলি করছে। তো সেইটা একটা প্রসেস পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমি কি বলতে পারি, যত এর চার্জ ট্রান্সফার বাড়বে, মানে চার্জ ডেভেলপ করে যাবে, তত কিন্তু এর সাথে আরও স্ট্রংলি অপোজ করার চেষ্টা করবে, কাকে, ব্যাটারিকে। তাহলে এটা ব্যাটারি তখনও আমি বলছি হয়তো বেশি স্ট্রেংথের, কিসের টার্মে স্ট্রেংথ বলতে আমি কি বলবো, এর ভোল্টেজ। তাহলে এ যত চার্জ গ্যাদার করতে পারছে, বা বেসিক্যালি ব্যাটারি ওকে যত চার্জ করে দিচ্ছে, তত কিন্তু এদের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, তত কিন্তু ব্যাটারির পক্ষে আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে চার্জ ট্রান্সফার করা। তাহলে আমি শুরুতে একটা কথা ক্লিয়ার হয়ে যেতে পারি যে শুরুতে যখন এর কোনো চার্জ নেই, কার, ক্যাপাসিটারের কোনো চার্জিং হয়নি, জাস্ট আমি কিটা অন করলাম। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কি রাখবো, যখন আমি কিটা জাস্ট আমি অন করি, সুইচ অন করেছি, কিটাকে যখনই সুইচ অন করলে তখন কি হলো, ক্যাপাসিটারের কোনো চার্জ গ্যাদারিং হয়নি, জাস্ট স্টার্ট হবে, স্টার্ট করবো। তাহলে আমি বলতে পারি এই লজিক দিয়ে, চার্জ নেই, ক্যাপাসিট্যান্স তো ফিক্সড কোয়ান্টিটি, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার জিরো, কিউ জিরো হলে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার জিরো। কিন্তু ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার জিরো হয়ে যাওয়া মানে কি লজিক তোমার, এর তো কোনো স্ট্রেংথ নেই, মানে এ এখনো অপোজ করার কোনো টেন্ডেন্সি দেখাচ্ছে না। তাহলে এই সময় ব্যাটারি ফুল স্ট্রেংথ নিয়ে কাউকে আর অপোজ করে ট্রান্সফার করতে হচ্ছে এরকম ব্যাপার নেই, কারোর সঙ্গে কোনো ফাইট করে চার্জ নিয়ে আসতে হচ্ছে, ডিপোজিট করতে হচ্ছে, এরকম ব্যাপার না, একদম ফ্রিলি। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট যে শুরুতে একরকম, পরের দিকে আর একরকম ডিফিকাল্ট হবে। তাহলে শুরুতে আমি বলতে পারি যে চার্জ ট্রান্সফারটা ব্যাটারির পক্ষে সবচেয়ে ইজিয়েস্ট, অ্যান্ড ইজিয়েস্ট হওয়ার জন্য কি হবে দেখো, যখন কোথাও কেউ অপোজ করছে না, এখানে ক্যাপাসিটারে কোনো চার্জ নেই, মানে ওর এখনো অপোজ করার কোনো টেন্ডেন্সি নেই, তাহলে এখানে যদি পুরো সার্কিটের কথা বলি, ইমিডিয়েট হিউজ অ্যামাউন্ট একটা চার্জ ইনস্ট্যান্ট ফ্লো করে যেতে পারে বলতে ব্যাটারি ট্রান্সফার করে দিতে পারে। তখন কি হয়ে যেতে পারে যে এত বেশি রেটে যে চার্জ ট্রান্সফার এই সার্কিটে, এই যে কানেক্টিং ওয়্যারগুলো বলছো বা ডিফারেন্ট কম্পোনেন্ট বলছি, এখানে ব্যাটারির ভেতরে টেতরে সব কিছু দিয়ে বলছি, যে এইগুলো দিয়ে হঠাৎ করে বেশি অ্যামাউন্টে চার্জ ট্রান্সফার কেন বললাম না, এ কোনোভাবে অপোজ করছে না, ব্যাটারি ফুল স্ট্রেংথ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। কেউ অপোজ করলে এ স্ট্রেংথ নিয়ে গেলেও সেটা উইক হয়ে যাবে, অতটা ট্রুথফুল হবে না, অতটা ফ্রুটফুল হবে না। তো সেখানে আমি বলছি ব্যাপারটা যে যখন এখান থেকে এখানে চার্জ ট্রান্সফার হবে, শুরুটা কিন্তু অনেকটা ইজি ব্যাটারির পক্ষে। তাহলে শুরুতে ব্যাটারি কিন্তু হিউজ অ্যামাউন্টে চার্জ ট্রান্সফার করতে চাইবে অ্যাট এ টাইম, র্যাপিড রেটে, যেই কারণে সার্কিটে কিন্তু কারেন্টটা প্রচুর বেড়ে যেতে পারে, কারণ কেউ কোথাও অপোজ করার নেই। তো সেই কারণে যে সাডেনলি যদি কানেক্ট করা হয়, ইমিডিয়েট কানেক্ট করা মোমেন্টে সবচেয়ে রিস্কি হয়ে যাবে, কারেন্টটা হিউজ ফ্লো করে যাবে, এই কানেক্টিং ওয়্যারগুলো হিটের হয়ে গিয়ে কারেন্টে প্রচুর ফ্লো করলে, আমরা হিটিং হয় জানি, I²R কারেন্ট কোনো একটা রেজিস্টার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করলে কি হয়, হিটিং হয়। তাহলে সেই কারেন্ট প্রচুর ফ্লো করলে হিটিং হয়ে গিয়ে ড্যামেজ হয়ে যেতে পারে, সার্কিট ক্যাপাসিটার পুড়ে যেতে পারে, বা সার্কিট কানেক্টিং ওয়্যারগুলো পুড়ে যেতে পারে। সেইটাকে অ্যাভয়েড করাটাই হচ্ছে আমার টার্গেট। সেটাকেই অ্যাভয়েড করার জন্য আমাদের সেফটির জন্য আমরা কি করি না, একটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করে দিই, যে কিনা ওই হাই কারেন্ট গেন, মানে হাই কারেন্ট ডেভেলপটাকে অপোজ করে দিতে পারে। এখানে একটা কি রাখলাম, এটার কাজ কি না, আমি ওই প্রসেসটা দেখাবো যে কিটাকে জাস্ট অন করলাম, দেন
প্রসেসটা স্টার্ট হলো। তো সেখানে আমি বলছি এটা একটা আর রেজিস্ট্যান্সে হেল্প নিলাম কেন, কারণ সার্কিটটাকে সার্কিটটার সেফটির জন্য, যে ক্যাপাসিটার চার্জিং প্রসেসে ডিফারেন্ট সার্কিট কম্পাউন্ডগুলো পুড়ে যেতে পারে। সার্কিট কম্পাউন্ড বলতে ওই কানেক্টিং ওয়্যার বা ক্যাপাসিটার প্রচুর প্লেটগুলো কিছু হিটেড হয়ে যেতে পারে, সামথিং ডিফারেন্ট ড্যামেজফুল কোনো ইফেক্ট হতে পারে, সেইটা অ্যাভয়েড করার জন্য আমরা এটা করলাম। ওকে, এখন আমরা যেটা বলতে চাইছি, যখন ব্যাটারি অন করলে রেজিস্টার থাকলেও অবভিয়াসলি রেজিস্টার তো অলওয়েজ প্রেজেন্ট থাকবে এখন এই সিচুয়েশানে, তাহলে আমি বলতে পারি শুরুটা এখনও বেটার। যে শুরু করাটা অনেকটা ডিফিকাল্ট, বা শুরুতে চার্জ ট্রান্সফার করাটা অনেকটা ডিফিকাল্ট। তাতে কি হচ্ছে, চার্জ ট্রান্সফার হয়ে গেল কিছুটা, তখন অলরেডি এদের মধ্যে পোটেনশিয়াল ডেভেলপ করে গেল। এই পোটেনশিয়াল আমি লজিক্যালি বোঝালাম যে এর পজিটিভ চার্জ ডেভেলপ করে যাচ্ছে, মানে নেগেটিভ ডেফিসিয়েন্সি, যেহেতু তুমি নেগেটিভ নিয়ে চলে গেছো, তুমি চাইছো কি আরও ফার্দার নেগেটিভ তুলে নিতে এখান থেকে, এখানে পজিটিভ চার্জটা আরও বাড়াতে চাইছো, কী করে আরও নেগেটিভ তুলে, কে ব্যাটারি চাইছে। তাহলে ব্যাটারি এই ভি নট স্ট্রেংথ নিয়ে অলওয়েজ এখানে গিয়ে ট্রাই করছে, কিন্তু কিন্তু ওই যে অপোজ করতে চেষ্টা করছে, সেই অপোজিশনটা আরও আস্তে আস্তে গ্যাদার করতে স্ট্রং হচ্ছে, নিজে ডেভেলপ করছে। কিসের বেসিসে? চার্জের বেসিসে। যত চার্জ বেশি ও ডেভেলপ করতে পারবে, মানে ব্যাটারি যেটা করে দিচ্ছে তার জন্য ও নিজে আরও একটু অ্যাংরি হয়ে যাচ্ছে, আরও স্ট্রংলি ওটাকে অপোজ করার চেষ্টা করছে। দিয়ে কী হবে, একটা টাইমে কি আসবে, এরকমভাবে চার্জ বাড়তে এই যে পোটেনশিয়াল ডেভেলপমেন্টটাও বাড়বে অ্যাক্রস দ্য ক্যাপাসিটার অ্যাক্রসে পোটেনশিয়ালটাকে আমি বলতে পারি তত স্ট্রং হচ্ছে। ফাইনালি কী হবে, একটা টাইম আসবে ব্যাটারি যেটাই পোটেনশিয়াল সেটা যদি ওরা গেন করে ফেলে, আমি লজিকটা ওটাই বোঝাচ্ছি যে এ স্ট্রেংথ একটা গেন করছে একে অপোজ করার জন্য। এর স্ট্রেংথটা ইনিশিয়ালি অবভিয়াসলি এর তো ইনিশিয়াল কোনো স্ট্রেংথ ছিল না, এ নিয়ে চলে যাচ্ছে দেখে চার্জ ট্রান্সফার করে দিচ্ছে, এরকম একটা চার্জের সেপারেশন ক্রিয়েট করে দিচ্ছে, এইটা দেখে ও বাউন্ড হয়ে নিজের মধ্যে পোটেনশিয়াল ডেভেলপ করছে, যেটা দিয়ে একে অপোজ করতে পারে। আরও চার্জ ট্রান্সফার হয়ে যাচ্ছে, আরও স্ট্রং হচ্ছে, আরও বেশি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করছে। অ্যান্ড ফাইনালি আমি বলতে পারি এমন একটা সিচুয়েশান আসবে যখন কিনা এই দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল এমন একটা ভ্যালুতে পৌঁছে যাবে এক্স্যাক্টলি এটার সঙ্গে ইকুয়াল, তখন কিন্তু আমি ওই লজিকে যেটা বললাম যে এই স্ট্রেংথটা কিন্তু আর সাফিসিয়েন্ট হবে না এখানে কোনো চার্জকে নিয়ে গিয়ে এখানে ডিপোজিট করতে, মানে বেসিক ব্যাপারটা তখন কিন্তু আর ক্যাপাসিটারের ব্যাটারির পক্ষে আর ওই এবিলিটিটা থাকছে না যে ফার্দার চার্জ ট্রান্সফার করে আরও চার্জ স্টোর করে দিতে পারে। লজিকটা বোঝা গেল যে শুরুতে ক্যাপাসিটারে কোনো পোটেনশিয়াল নেই, কেন কোনো চার্জ নেই, যত চার্জ ট্রান্সফার ব্যাটারি করলো তত পোটেনশিয়াল ডেভেলপ করলো। এই পোটেনশিয়ালটা কি অপোজিং পোটেনশিয়াল এর জন্য, কেন ওই লজিকটা বোঝালাম যে এটা মোর পজিটিভ হয়ে যাচ্ছে মোর নেগেটিভ, তাহলে এ কিন্তু এই পোটেনশিয়াল যেটা ডেভেলপ করছে সেইটা কিন্তু মেজারমেন্ট অফ অপোজিশন এগেনস্ট দ্য ব্যাটারি, তাহলে সেটা ব্যাটারিকে ফার্দার চার্জিং প্রসেসটা থেকে প্রোটেক্ট করতে চাইবে, সেইটা করতে ফার্দার চার্জ ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে পারছে না মিনস আমি যখন বলছি ইনসাফিসিয়েন্ট ছিল তখনও ক্যাপাসিটারের ব্যাটারির ভোল্টেজটা সাফিসিয়েন্ট বলছো, বা সেখানে ওর সঙ্গে ফাইট করেও উইন হয়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে ছেড়ে দিতে হচ্ছে, তখন ক্যাপাসিটার থেকে চার্জ চলে যাচ্ছে, দিয়ে করতে ফাইনালি তোমার এটা ফাইনাল ভোল্টেজ যেটা গেন হলো এটা, মানে আমি এটা বলতে পারি যে ফাইনালি যেটা আমি বলতে চাইছি ক্যাপাসিটার ফুললি চার্জ, সেটা হতে গেলে আমি কি বলবো যে ক্যাপাসিটারকে এই ভোল্টেজটা গেন করতে হবে, কোন ভোল্টেজ না ব্যাটারি ভোল্টেজ, সিম্পল লজিক যে ফাইনালি ক্যাপাসিটারকে পুরো ভি নট ভোল্টেজটাই গেন করতে হবে। তো এই ভি নট ভোল্টেজ গেন করলে সিচুয়েশনটা কেমন হবে, বা এই ভি নট ভোল্টেজ গেন করা পর্যন্ত চার্জ ট্রান্সফারটা কেমন হচ্ছিল। আগে সিম্পল লজিক এটা ভাবো যে যদি শুরুতে বলি, আমি দুটো টাইম বলবো, একটা অনেকটা লং টাইম আফটার আর একটা স্টার্টিংয়ে বলবো, আর একটা ইকুয়েশন তোমাদের এখানে ডিরাইভেশন আমি কিছু করাবো না, ডিরাইভেশন করতে লাগবে না, ডিফারেন্ট বইতে তুমি চাইলে ডিরাইভেশন পেয়ে যাবে, কোথাও কিছু কাজে আসবে না, কিন্তু ফর্মুলাগুলো শিখতে হবে। ওকে, ফার্স্ট আমরা যেটা বলছি যদি ক্যাপাসিটারের ভোল্টেজ বলা হয় তাহলে এটা বলবো, আচ্ছা এই চার্জ ফ্লো যে হবে কোনটা মানে তোমার এই কানেক্টিং ওয়্যার দিয়ে এখানে একটা রেজিস্টার আছে, তাহলে এর ভেতর দিয়েও কারেন্ট ফ্লো হবে, মানে চার্জ ফ্লোটা কোন দিক দিয়ে, দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু ক্লোজ সার্কিট নয়, এই জায়গাটা থেকে এই পর্যন্ত ক্লোজড, তাহলে যতক্ষণ পর্যন্ত চলছে প্রসেসটা ঠিক আছে, কিন্তু এটা তো আর সার্কুলেটিং প্রসেস নয় যে চলতেই থাকবে এরকমভাবে এদিক দিয়ে ঘুরে আসছে আবার ওগুলো ফিরে আসছে এটা তো নয়, তাহলে আমি বলতে পারি একটা লিমিটেড টাইম পর্যন্ত, এই কারণেই যে এখান থেকে যে অ্যামাউন্টে চার্জটা নিয়ে গিয়ে ওইখানে ডিপোজিট করলে ওরা তো আর সার্কুলেটেড হচ্ছে না যে ওগুলোই ফিরে আসবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে সারাদিন, তাহলে এখানে এটা লিমিটেড টাইম পর্যন্ত চলবে প্রসেসটা, যেটা আমরা ডিসকাস করছি যে ফুললি চার্জ হওয়ার পর্যন্ত। এখন কথাটা হচ্ছে যখন স্টার্টিংয়ে চার্জ ফ্লোটা বলছি কি রেটে হচ্ছে অ্যান্ড ফাইনালি কি রেটে হচ্ছে। স্টার্টিংয়ে যদি চার্জ ফ্লো বলি আমরা এই চার্জ আচ্ছা
কারেন্টের ব্যাপারে যদি ডিসকাস করি, তাহলে কারেন্টের ডিসকাশন আমরা বলবো রেট অফ ফ্লো অফ চার্জ। তাহলে কোনো একটা ইনস্ট্যান্টে আমরা ব্যাপারটা ইনস্ট্যান্টেনিয়াস ডিসকাস করবো, কারণ এটা ইউনিফর্ম নয়। আমরা কোনো কোয়ান্টিটি আমরা যেভাবে ডিসকাস করি যে ডাইনামিক, যদি কোনো স্টেডি হয় তাহলে জাস্ট রেট বের করতে পারো টাইম দিয়ে ডিভাইড করে, কিন্তু যখন ভ্যারিং কোয়ান্টিটি হয় তখন আমরা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এখানে কারেন্ট বলতে কি বলবো, কোনো একটা ইনস্ট্যান্টে যদি কারেন্ট বলা হয় সেটা হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ। আই ইকুয়ালস টু কি লিখবো না, ডি কিউ ডিটি। কিউ বাই টি আমরা ছোটবেলায় শিখতাম, ছোটবেলায় কিন্তু আমরা কারেন্টে ক্যালকুলেশন করেছি কিউ বাই টি, কিন্তু আমরা যেহেতু এখানে বলছি যে অবভিয়াসলি এখন বড় হচ্ছ আর ডিফারেন্সিয়েশন শিখেছো, রেট অফ ফ্লো অফ চার্জ মোর অ্যাকুরেট প্রসেস বলবো, ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস ক্যালকুলেশন, যেখানে আমি বলতে পারি খুব অল্প সময়ের মধ্যে কিছুটা অ্যামাউন্টে চার্জ ট্রান্সফার হলো, তাহলে করসপন্ডিংলি যে টাইম বলছো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা ভ্যারিং প্রসেস, এক্ষুনি যে রেটে চার্জ ট্রান্সফার হচ্ছে রেট অফ চার্জ ট্রান্সফারটা পাল্টে যাবে, সেই কারণে তোমাকে মাথায় রাখতে হবে যে এটা একটা ডিফারেন্সিয়াল প্রসেসে তোমাকে ডিফাইন মানে ক্যালকুলেশন দিয়ে ডিফাইন করতে হবে যে রেট অফ ফ্লো অফ চার্জ ইজ ডিফারেন্সিয়েশন অফ চার্জ ট্রান্সফার, চার্জ ফ্লো বলছি। ওকে, এখন আমি যেটা বলতে চাইছি যে যদি কারেন্ট বলি, কোনো একটা সার্কিটে কোনো একটা ইনস্ট্যান্টে কারেন্ট জানা আছে, তাহলে আরেকটা কোয়ান্টিটি শিখে যেতে পারি যেটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার। সেটা কথা বলতে পারি না, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর বলতে পারি, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, রাইট। এখন আমি লজিকটা ইউজ করব যে ব্যাটারির যে ভোল্টেজ, সেটা অবভিয়াসলি ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার প্লাস ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার, দুটো কম্পোনেন্ট প্রেজেন্ট আছে। তো যেরকমভাবে আমরা দুটো রেজিস্ট্যান্স বলি না, যে ভোল্টেজ টোটাল সেটা শেয়ার হবে কি ভি ওয়ান প্লাস ভি টু। ভি ওয়ান বলতে এটা আর ওয়ান রেজিস্ট্যান্স ধরে নাও, এটা আর টু রেজিস্ট্যান্স, তাহলে কি বলতে যে ভি ওয়ান প্লাস ভি টু ইকুয়ালস টু ভি। সেম লজিক, এখানে ক্যাপাসিটার একটা কম্পোনেন্ট, সে কিছুটা ভোল্টেজ নেবে, রেজিস্টার একটা কম্পোনেন্ট, সেটা কিছুটা ভোল্টেজ নেবে, রাইট। এখন একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে শুরুতে কি হবে অ্যান্ড ফাইনাল কি হবে। শুরুতে এমনি লজিক দিয়ে আমরা ডিসকাস করি, তাহলে অ্যাট টি ইকুয়ালস টু জিরো, অ্যাট টি ইকুয়ালস টু জিরো টাইম মানে স্টার্টিংয়ে বলছি, যখন কিটাকে জাস্ট ক্লোজ করবে, মানে ব্যাটারিটাকে ফুললি মানে ব্যাটারিটাকে চার্জ করতে চাইছো, সেই চার্জিং প্রসেসটাকে জাস্ট অন করছো, সবে শুরু করেছো, ব্যাটারিটাকে জাস্ট কানেক্ট করলে, তো কিটাকে জাস্ট অন করা, এই টাইমটা বলছি স্টার্টিং। তাহলে টি ইকুয়ালস টু জিরোতে আমি একটা লজিক বুঝে গেছি যে চার্জ এখনও গ্যাদার্ড হয়নি, তাহলে ক্যাপাসিটার অ্যাক্রসে পোটেনশিয়াল থাকার কোনো চান্স নেই। ডিরেক্টলি বলে দেবো যে এটাতে চার্জ জিরো, চার্জ জিরো থেকে আমি বলতে পারি ওপরে দেখতে পাচ্ছ ভিসি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার মাস্ট জিরো হবে। তাহলে এই সময় আমি বলতে পারি যে যদি এই ইকুয়েশন ইউজ করি, এই লজিক দিয়ে আমি বলতে পারি যে ভোল্টেজ, যেটা ব্যাটারি ভোল্টেজ বলছো, সেটা পুরোটাই যাবে অ্যাক্রস রেজিস্টার, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার। কেন? এই যে রেজিস্টার কোনো ভোল্টেজ নেয়নি, তাহলে আমি বলতে পারি শুরুতে রেজিস্টার পুরো ভোল্টেজটা নিয়ে বসে আছে, কেন ক্যাপাসিটার কোনো ভোল্টেজ নেয়নি। তাহলে এটাকে আমি ভিআর নট বলে দিই, ভিআর নট বলে দিই। তাহলে ভিআর নট হচ্ছে রেজিস্টারের ভোল্টেজ ম্যাক্সিমাম। কেন আমরা ম্যাক্সিমাম পরে একটু পরে বুঝতে পারবো। আবার তো এটা বুঝি যে পুরো ব্যাটারি ভোল্টেজটা ও একা নিচ্ছে, কিন্তু একটা জিনিস তো ক্লিয়ার যে এই ভোল্টেজটাকে যদি দুজন শেয়ার করে, তাহলে কখনো তো রেজিস্টার হোক বা ক্যাপাসিটার হোক, এর থেকে বেশি ভোল্টেজ কেউ পেয়ে যাবে না। ভি নটের শেয়ারিং হচ্ছে দুজনের মধ্যে, তাহলে একজন যদি পুরোটা নিয়ে নেয়, তুমি কি এক্সপেক্ট করছো যে আরও এর থেকে বেশি পেতে পারে কখনো কেউ? না, পসিবল নয়। ওই কারণে আমি বলে রাখলাম এটা ভি নট হতে পারে, যে ভি নটের আর নটে মানে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টারের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে না, ভি নট, ব্যাটারি ভোল্টেজ যেটা বলছি। ওকে, আচ্ছা এই টাইমে যদি কারেন্ট না চার্জ না থাকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে চার্জ না থাকলেও কারেন্ট থাকতে পারে। চার্জ নেই বলতে কিসে চার্জ নেই বলছো? ক্যাপাসিটারের দুটো প্লেটে চার্জ নেই, তাহলে এই সময় কারেন্ট তো হামেশাই থাকতে পারে। কেন? কারণ এই সময় চার্জের খুব রেট অফ ফ্লোটা অনেক হাই, এই সময় হুড়মুড়িয়ে চার্জ ফ্লো হচ্ছে সার্কিটে, তাহলে আমি বলতে পারি না রেট অফ ফ্লো অফ চার্জ আছে। চার্জ নেই প্লেটে, কিন্তু ইনস্ট্যান্ট চার্জটা স্টার্টিং হচ্ছে, সবে হিউজ অ্যামাউন্টে ফ্লো হয়ে যাচ্ছে, মানে এরকম অ্যামাউন্ট কখনো পাবে না, কারণ একদম ফ্রিলি এখন একদম ইজিলি চার্জ ট্রান্সফার করতে পারছে ব্যাটারি, হিউজ অ্যামাউন্টে চার্জ ইনস্ট্যান্ট ফ্লো হয়ে যাচ্ছে। তাহলে আমি এই সময় বলতে পারি লজিক্যালি আমার কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হওয়া উচিত, তাই নয় কি? আমি বলছি কি ক্যাপাসিটার যখন চার্জ হয়ে যাবে আস্তে আস্তে, তখন কিন্তু ক্যাপাসিটার আর চার্জ ফ্লো হতে অপোজ করতে চাইবে, ব্যাটারি যেটাকে কন্ট্রোল করছে, তো সেখানে আস্তে আস্তে প্রসেসটা স্লো হয়ে যাবে। তাহলে আমি শুরুতে বলতে পারি যখন চার্জ নেই তখন রেট অফ ফ্লো অফ চার্জ এটা খুব হাই। কেন? কারণ ইনস্ট্যান্টলি খুব ভালো ফ্লো হচ্ছে, এই সময় অনেক প্রসেসটা ইজি, তো সেইখানে আমি বলতে পারি যে আর
তোমাকে তো এটা লজিক এদিক দিয়েও মেলাতে হবে। দেখো এদিকে যে আমি ভোল্টেজ বলি, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার বলছো, তাহলে এইখান থেকে রিলেশন থেকে বলো যদি এই সময়ে তোমার ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার হয়, তাহলে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার কি আসে? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তুমি এবার বলো এইখানে ভোল্টেজ পাল্টালে কি পাল্টাবে? কারেন্ট পাল্টাবে অবভিয়াসলি। রেজিস্ট্যান্স কি কারো পাল্টাবে? ক্যাপাসিট্যান্স কি কারো পাল্টাবে? চার্জ পাল্টালে ভোল্টেজ পাল্টাবে, কারেন্ট পাল্টালে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার পাল্টাবে, চার্জ পাল্টালে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার পাল্টাবে। এই তো লজিক। ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স এগুলো কখনো চেঞ্জ হয় না। তাহলে এখানে আমি বলতে পারি কখনো চেঞ্জ হয় না মিনস আমি একটা সার্কিটে ইউজ করেছি একটা পার্টিকুলার রেজিস্টারকে, তা তো পাল্টাবে না। তাহলে সেখানে আমি বলতে পারি যে ভোল্টেজ যদি আমি ম্যাক্সিমাম বলে দিই, তাহলে এই সময়ে পসিবল কারেন্টটাও ম্যাক্সিমাম হয়ে যাবে। পসিবল কারেন্টটাও ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে সার্কিটে হাইয়েস্ট যে কারেন্টটা সেটা শুরুতে, আমি লজিক থেকে বুঝে গেছি। অ্যান্ড সেটার ভ্যালু কত হতে পারে বলো? ভি নট ইকুয়াস টু আই নট ইন্টু আর করো, কি আসবে না ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট ইন দ্য সার্কিট ইকুয়াস টু হচ্ছে ভি নট বাই আর, ভি নট ইকুয়াস টু আই আর। এটা এখানে কারেন্ট বলতে আমি রেজিস্টার বলবো না, রেজিস্টার ভেতর দিয়ে কারেন্ট না, কারেন্ট সার্কিটের কারেন্ট, সেটা রেজিস্টার ভেতর দিয়েও যাচ্ছে। তাহলে ম্যাক্সিমাম পসিবল কারেন্ট বলতে পারি ভি নট বাই আর। ওকে, এবার আমি চলে যাচ্ছি টাইমের সঙ্গে এই চেঞ্জটা কেমন হবে। দেখো টাইমের সঙ্গে চেঞ্জটা যদি বলি তাহলে ব্যাপারটা একটু লজিক্যালি ভাবলে মানে বুঝলে একটু সুবিধা হবে। ধরো আমি বলছি, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, দুটো কন্টেনারের মধ্যে একটা কন্টেনার হিউজ সাইজের, একটা কন্টেনার বলছি হিউজ ক্যাপাসিটির, রাইট? হিউজ ক্যাপাসিটি বলতে ধরে নাও তার একটা কিছু লেভেল পর্যন্ত কন্টেনার লিকুইডটা ফিল আপ হয়ে আছে, আর একে কানেক্ট করলে খুব কম ক্রস সেকশন একটা কন্টেনারকে, এর ক্রস সেকশন এরিয়াটা অনেকটা লো। তাহলে এবার বলো একটা টিউব দিয়ে যদি এদেরকে কানেক্ট করা হয়, একটা টিউব দিয়ে যদি এদেরকে কানেক্ট করে দিই তাহলে কি সিচুয়েশন হবে? না এটাতে লিকুইড ফ্লো হবে। আমি ধরে নিচ্ছি এর ক্রস সেকশনটা এতটা বেশি যার কখনো লেভেল কমে না। যেরকম আমি ব্যাটারির কথা বলতে চাইছি, ব্যাটারি ভোল্টেজ কখনো কমবে না। আমি জাস্ট এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করতে চাইছি। তাহলে সেখানে দেখো যখন এখান থেকে এটাতে লিকুইড ফ্লো হতে থাকবে, তাহলে শুরুতে খুব ফাস্ট ফ্লো হবে। কেন? কারণ এটা একদম এমটি, এর ওয়াটার লেভেল 0 আর এর ওয়াটার লেভেল পুরো এইচ। তাহলে ফার্স্ট শুরুতে রেট অফ ফ্লো অফ লিকুইড হিউজ, পরপর স্লো হয়ে যাচ্ছে। কেন? লেভেল যত বেড়ে যাচ্ছে এর সঙ্গে লেভেলের ডিফারেন্সটা আস্তে আস্তে ডিক্রিজ করে যাচ্ছে। কি বললাম? লেভেল এটা যত এখানে লিকুইড ট্রান্সফার হচ্ছে লেভেলটা বাড়ছে, তাতে লেভেলের ডিফারেন্স কমছে না? অবভিয়াসলি এই লেভেল ডিফারেন্সের জন্যই তো ফ্লোটা হচ্ছে। এর লেভেল হাই এর লেভেল লো, যেই কারণে এ ফোর্সফুলি এদিকে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে সেটা বাড়তে বাড়তে দুটোর মধ্যে প্রেসারের ডিফারেন্স চলে আসছে, কমে যাচ্ছে, চলে আসছে নয়, প্রেসারের ডিফারেন্স কমে যাচ্ছে, দিয়ে একটা টাইম আসবে, আমি এটা নেগলিজিবল চেঞ্জ আমি ধরে নিলাম, আমি বলে দিতে পারি যেটা লেভেল যখন এরকম হয়ে গেল এর ফ্লো রেটটা অনেক কমে গেল নয় স্টপ করে গেল। কিন্তু এই লেভেলে আসাটা ফিজিক্স বলছে থিওরিটিক্যালি এটা ইম্পসিবল। কি না এখানে প্রসেসটা যেটা বলছে ইম্পসিবল মানে বলতে ব্যাপারটা আমরা এখানে যেটা বললে বুঝতে পারবে, এটা আমি বলতে পারি শুরুতে যে রেটে লাফিয়ে বাড়তো ওই রেটে কি পরের দিকে আর হবে না। কেন? কারণ এখানে তোমার লেভেলটা যখন সার্টেন ইনক্রিজ হয়ে গেল তখন কি আর অতটা ফ্রিলি অতটা ফাস্ট ফ্লো হতে পারবে? অবভিয়াসলি নয়, কারণ এখানে যত লেভেল বেড়ে যাচ্ছে প্রেসারের ডিফারেন্স বেড়ে যাচ্ছে, এটা অনেকটা হাই এটা অনেকটা লো হলে তবে তো ফাস্ট ফ্লো হবে। তো লেভেলটা আস্তে আস্তে যখন ডিফারেন্স কমে যাচ্ছে তখন অটোমেটিক্যালি আমি বলতে পারি যে চার্জিং মানে ট্রান্সফারের প্রসেসটা স্লো হয়ে যাচ্ছে, ফাইনালি গিয়ে এখানে স্টপ করে গেল। তাহলে আমরা এই যে ইনস্ট্যান্ট ফ্লো এটাকে আমরা এখানে টার্ম ডিফাইন করছি, ইনস্ট্যান্ট ফ্লো অফ চার্জ কারেন্ট। এখানে লিকুইড কারেন্ট বলতে পারো, আমরা 11 ডিসকাস করেছি, এখানে বলবো ইলেকট্রিক কারেন্ট। তাহলে ইলেকট্রিক কারেন্টটা কি হবে? ইলেকট্রিক কারেন্টটা ইনিশিয়ালি খুব হাই, যেটা আমি এখানে ডিসকাস করলাম, যখন জাস্ট অন করলে এখানে ধরো একটা কি অন মানে ট্যাপ টাইপের কিছু কানেক্ট করলে ভাবো, এখানে যদি ট্যাপ টাইপের কিছু থাকতো সেটা জাস্ট অন করার সঙ্গে সঙ্গে কী হবে ইনস্ট্যান্ট ফ্লোটা অনেক বেশি হবে, পরে আস্তে আস্তে স্লো হয়ে যাবে, প্রসেসটা গ্র্যাজুয়ালি ডাই আউট করবে। এখন কথাটা হচ্ছে এই প্রসেসটা কীরকম চলে, কীরকমভাবে কন্ট্রোল হয়, মানে টাইমের সঙ্গে কীভাবে ভ্যারি করে। তো সেখানে আমরা ডিসকাস করছি যে যদি একদম ডিরেক্টলি বলো তাহলে আমি এটা বলতে পারি যে এর চার্জটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে, কারেন্টটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে। কেন? কারণ চার্জ ইনক্রিজ করে যাওয়া মানে ক্যাপাসিটরের চার্জের গ্রোথ অফ চার্জ, এটাকে অনেক সময় বলা হয় গ্রোথ অ্যান্ড ডিকে অফ চার্জিং ডিসচার্জিংটাকে অনেক সময় বলা হয় গ্রোথ অ্যান্ড ডিকে। তো গ্রোথ বলতে এই যে চার্জের ক্যাপাসিটর অ্যাক্রসের চার্জটা ইনক্রিজ হওয়া, গ্রোথ। তো গ্রোথ অফ চার্জের যে কনসেপ্টটা বলি, যত চার্জ গ্রো করবে তত চার্জ ফ্লো কমে যাচ্ছে,
লজিক বলে দিয়েছি, এর পোটেনশিয়াল মানে পোটেনশিয়াল ইনক্রিজ করছে, ক্যাপাসিটি মানে ব্যাটারিকে আরও অপোজ করে দিচ্ছে, চার্জ ফ্লো রেট কমে যাচ্ছে। তাহলে গ্রো হয়ে গেলে চার্জের ভ্যালু হাই হয়ে গেলে তখন কিন্তু চার্জ ফ্লোটা কমে যাচ্ছে, যেটাকে আমি ইলেকট্রিক কারেন্ট বলছি। তাহলে একটা জিনিস বলতে পারি, এখানে দুটো কমপ্লিমেন্টারি ইয়ে বলতে পারো, কোয়ান্টিটি বলতে পারো, চার্জ অ্যান্ড সার্কিটের কারেন্ট। যদি সার্কিটের কারেন্ট চার্জ না থাকে তাহলে কারেন্টটা হাই, যত চার্জ বেড়ে, চার্জ কিসের, ক্যাপাসিটারের চার্জ মাথায় রাখতে হবে, যত ক্যাপাসিটারের চার্জ বাড়বে চার্জ ফ্লো রেট কমে যাবে, যেটাকে আমি কারেন্ট বলছি। তাহলে যত চার্জ বাড়বে কারেন্ট কমবে, যত চার্জ বাড়বে কারেন্ট কমবে। অ্যান্ড ফাইনালি অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে যদি আমি একটা লং টাইম বলি, এখানে আমি টাইমটা অনেকটা লং বলবো, অ্যাট টি টেন্স টু ইনফিনিটি বলছি, সেভ খেলে দিলাম, ইনফিনিটি বলছি, এটা ইউজ করতে হবে। ইনফাইনাইট টাইমে যখন বলছি তখন তোমাকে বলতে হবে যে কি ব্যাটারি আর ফার্দার চার্জ ট্রান্সফার করাতে পারছে না, কেন? কারণ ক্যাপাসিটার ফুললি চার্জ হয়ে গেছে। ক্যাপাসিটার অ্যাক্রসে আমি লজিক্যালি বলে দিয়েছি যে ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার ডিরেক্টলি লিখছি, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার, আমি লজিক দিয়ে বোঝাচ্ছি, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটারের ভ্যালুটা পুরো ব্যাটারির ভোল্টেজ হলে তবে আমি বলেছি চার্জিং প্রসেসটা স্টপ করবে, চার্জ ফার্দার ট্রান্সফার করাতে পারবে না ব্যাটারি। তাহলে সেই সিচুয়েশনে আমি বলতে পারি ম্যাক্সিমাম পসিবল ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার কতটা, আবারও সেই একই কথা, ম্যাক্সিমাম পসিবল ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার কত হয়ে গেল, পুরো ব্যাটারি ভোল্টেজ। কেন? ওই যে বললাম, এটা না হলে তো প্রসেস চলতে থাকবে। এই যখন ফাইনালি এই ভোল্টেজ গেইন করতে পারবে, যে ব্যাটারি ভোল্টেজটা ও ডেভেলপ করতে পেরেছে, তাহলে কিন্তু ব্যাটারিকে এবার অপোজ করে স্টপ করে দিতে পারে। তাহলে এখন দেখো আবার লজিক্যালি মিলেও যাচ্ছে যে যদি স্টপ করে যায় তাহলে অবভিয়াসলি চার্জের আর ফ্লো নেই, চার্জের ফ্লো না থাকা মানে কারেন্ট নেই সার্কিটে, চার্জের ইনস্ট্যান্ট ফ্লো হলে তবে তো কারেন্ট বলবো। তাহলে কারেন্ট নেই মানে রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজও নেই। আবার এদিকে ঘুরিয়ে ফিরে দেখো ইকুয়েশন স্যাটিসফাই করার জন্য তুমি বললে এই ভি নট ভোল্টেজটা এখন শেয়ার করছে কি করে, না এর কোনো ভোল্টেজ নিচ্ছে না, কে? রেজিস্টারের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করলে তবে তো ওর অ্যাক্রসে ভোল্টেজ থাকবে। তাহলে কারেন্ট নেই, কেন কারেন্ট নেই বলছো? না চার্জ ফ্লো নেই, তো ক্যাপাসিটার তো আর চার্জ ফ্লো হতে দিচ্ছে না দুটো প্লেট। তাহলে আমি এখানে বলতে পারি যে এই ইনস্ট্যান্টে এটা নেই, মানে এখান থেকে তুমি এটা মেইন করতে চাইছো যে রেজিস্টার কোনো ভোল্টেজ নিতে পারছে না, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার জিরো হয়ে গেছে। সব দিক দিয়ে লজিক্যালি এবার মিলিয়ে নাও, সব কিছু হয়ে যাবে। তুমি বলছো চার্জ আর ফ্লো হতে দিচ্ছে না, তাহলে অবভিয়াসলি এখান থেকে এমনিতে তোমাকে বলতেই হবে কারেন্ট ইকুয়ালস টু জিরো হতে হবে, নাহলে কারেন্ট যদি না জিরো হয় তাহলে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার কখনো জিরো হতে পারে? কারেন্ট জিরো বলে এটা পসিবল হয়েছে, কারেন্ট জিরো লজিকটা বলো, চার্জ তো দিচ্ছে না, কারেন্ট কোত্থেকে থাকবে? এখানে একটা জিনিস দেখো, এইখান থেকে আমি যেটা লিখতে পারি যে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটরের যে ম্যাক্সিমাম ভ্যালু বললে যেটা ইকুয়াল টু ব্যাটারি ভোল্টেজ বলছো, তাহলে সেই ভি নট যেটা হয়েছে আমরা ইন জেনারেল কি লিখি, ভি ইকুয়ালস টু কিউ বাই সি। কোন একটা ইনস্ট্যান্টে যত চার্জ আছে বাই সি করলে তার ভোল্টেজ পাই ক্যাপাসিটরের জন্য। তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ যদি এইখান থেকে লেখো যে ব্যাটারি ভোল্টেজের ইকুয়াল, তাহলে সেই সময়ে ক্যাপাসিটরের গেন ভ্যালু অফ ভোল্টেজটা ম্যাক্সিমাম হবে। তাহলে সেটা কত বলতে পারি? অ্যান্ড লজিক কি বলছে, ভোল্টেজ বেশি করার জন্য তোমাকে চার্জ করতে হবে, তাহলে ওই সময় চার্জটাও ম্যাক্সিমাম গ্যাদার করে ফেলেছে, আমরা এটাকে কিউ নট বললাম বাই সি। তাহলে কি বললাম, যখন অনেকটা লং টাইম আফটার, এটাকে আমি ইনফাইনাইট টাইম বলছি, কারণ থিওরিটিক্যাল ডিসকাস করছি। ইনফাইনাইট টাইমে কি বলবো, অনেকটা লং টাইম ধরে নাও, তাতে কি বলবো ক্যাপাসিটার ফুললি চার্জ, ফুললি বলতে ম্যাক্সিমাম পসিবল চার্জ। তাহলে আমি বলতে পারি যে একটা ক্যাপাসিটারে ম্যাক্সিমাম পসিবল চার্জ কত হবে, না এখান থেকে লিখতে পারি ম্যাক্সিমাম পসিবল হাইয়েস্ট চার্জ যেটা হবে সি ইন্টু ভি নট, সি ক্যাপাসিট্যান্স, ভি নট সরি সি ক্যাপাসিট্যান্স, ভি হচ্ছে ভি নট ভোল্টেজ অফ দ্য ব্যাটারি, ভোল্টেজ অফ দ্য ব্যাটারি। দুটো ডিসকাশন করলাম, দুটো জিনিস আমি শিখলাম এখানে, যে কারেন্টটা শুরুতে ম্যাক্সিমাম, তার ভ্যালু কত, না পুরো ব্যাটারির ভোল্টেজটাকে যদি আমি রেজিস্টার অ্যাক্রসে অ্যাপ্লাই করে দিয়ে ডিসকাস করি তাহলে কিন্তু ঠিক আছে, মানে এই ক্যালকুলেশনটাই বলে দেবে ইনিশিয়াল কারেন্টের কথা। আবার ফাইনালি কি বলছি, ফাইনালি বলছি সার্কিটে কোনো কারেন্ট নেই, ক্যাপাসিটার ফুললি চার্জ বলতে কতটা চার্জ স্টোর হয়েছে, না ব্যাটারি যেটাই ভোল্টেজ সেটাকে যদি ক্যাপাসিটার অ্যাক্রসে কনসিডার করে নেওয়া হয় তখন যে চার্জ হবে, সিম্পল। যদি ভি ইকুয়ালস টু কিউ বাই সি হয় তাহলে কিউ ইকুয়ালস টু সিবি, তাহলে কিউ কত হয়েছে, কিউ নট হাইয়েস্ট ভ্যালু অফ চার্জ, এটাকে আমি বলতে পারি ম্যাক্সিমাম ভ্যালু অফ চার্জ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার, এটা বলবো ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট থ্রু দ্য সার্কিট। এখন আমাদের এই যে প্রসেসটা, শুরুতে চার্জ নেই, চার্জটা বেড়ে বেড়ে কিউ নট হলো, ফাইনালি কারেন্টটা আই নট ছিল, কারেন্টটা বেড়ে বেড়ে কমে কমে জিরো হয়ে গেল। এই যে দুটো জিনিস বলছি, যে ট্রানজিশনটা বলছি, এটাকে আমাকে ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে যে কি ওয়েতে ভ্যারি করছে, এটা কি সোজা করে কমে গেলে জিরো হয়ে গেল কারেন্টের ভ্যালু, এটা কি বাড়তে বাড়তে কনস্ট্যান্ট হয়ে গেল, মানে বাড়তে বাড়তে হাইয়েস্ট ভ্যালু গেইন করলো, না
এটা ডিসকাশন অনেক ক্যালকুলেশন আছে, ক্যালকুলেট করে এই যে রিলেশনটা আসে যেটা বলা হয় যে কোনো একটা ইনস্ট্যান্টে, তাহলে চার্জের ভ্যালু আমি কি বলবো, মানে আমি এটা এখান থেকে ডিফাইন করি, ধরো টাইমের সঙ্গে কম্পেয়ার করছি, টাইম টি ইকুয়াস টু জিরো বলো, আর টাইম টি ইকুয়াস টু জিরো বলো, আর টাইম টি টেন্স টু ইনফিনিটি বলছি, অনেকটা লং টাইম আফটার। তো তাতে যদি আমি জাস্ট কয়েকটা কোয়ান্টিটি কম্পেয়ার করি, কী কী কোয়ান্টিটি জানতে চাইছো ফার্স্টে বলো। ফার্স্টে আমি বললাম চার্জ, তাহলে চার্জ অ্যাক্রস ক্যাপাসিটার যদি বলা হয়, কিউ বলতে কিউ চার্জ অ্যাক্রস ক্যাপাসিটার কত বলবো, সরি একটা হেডিং দেওয়া উচিত, কিউ যদি বলা হয় বলো, কিউ কি বলবে না জিরো, ইনিশিয়ালি কোনো চার্জ নেই, ফাইনালি কত কিউ নট, কিউ নট ইকুয়াস টু কি লিখতে পারি না সি ইন্টু পুরো ভি নট লিখে দিতে পারি, আগের লাইনে লিখেছি আমি, হয়ে গেল। নেক্সট কোয়ান্টিটি বলো, চার্জ বললাম, কারেন্ট আই, আই শুরুতে কি পুরো ফুল, আই নট ইকুয়াস টু কি লিখতে পারি না পুরো ভোল্টেজটাকে অ্যাক্রস ব্যাটারি অ্যাপ্লাই করে দিলে যেটা হবে, আগের ইকুয়েশন দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এখানে। দেন কারেন্ট ফাইনালি এই যে লং টাইম, এই লং টাইমে কারেন্ট কত বলবো নেই, আমি জাস্ট কম্পেয়ার করে বোঝাতে চাইছি যে কোন টাইমে কীরকম হচ্ছে ভ্যালুগুলো, কোনটা কোয়ান্টিটির। আচ্ছা এবার আমি বলি ভোল্টেজগুলো, এটা কারেন্ট হলো, চার্জ হলো, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার বলো তো, ভিসি বলতে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার কী বলবো, শুরুতে চার্জ নেই, ভি ইকুয়ালস টু কিউ বাই সি, আমি আগে বুঝিয়েছি এটা, চার্জ না থাকলে ভোল্টেজ থাকে না, ফাইনালি পুরো ভোল্টেজটা নিয়ে নেয়, আর এটাকে কি ওয়েতে এক্সপ্লেন করি, কত বলেছিলাম, ভি নট ইকুয়ালস টু কিউ নট বাই সি, কিউ নট বাই সি লিখে নিতে পারো যেভাবে বলো, ঠিক লিখতে পারো কিউ নট বাই সি। ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার বলো তো, রেজিস্টারের যে ভোল্টেজ সেটা কি হবে শুরুতে, হ্যাঁ বলে দিয়েছিলাম পুরোটাই কত আই ইন্টু আই নট ইন্টু আর, আর এখান থেকে ভোল্টেজ ফাইনালি যেটা হচ্ছে, আশা করি বুঝে গেছো। তো এই যে ভ্যারিয়েশনটা আমি এখন বোঝাবো কি করে, এখন আমি গ্রাফিক্যালি এটা যদি দেখাই তাহলে একটু লজিক লাগবে, মানে একটু বেটার লাগবে, ফিল হবে। আমি সিম্পল আগে চার্জের ভ্যারিয়েশন বলি, চার্জের ভ্যারিয়েশন যদি বলা হয় মানে টাইমের রেসপেক্টে, আমি সবটাই বলছি টাইমের রেসপেক্টে, তো সেখানে টাইমের রেসপেক্টে ধরো আমি টাইম ভার্সাস চার্জ বলছি, ফার্স্ট একটা কোয়ান্টিটি বোঝাই তারপরে বুঝতে সুবিধা হবে। ধরো তুমি বললে এদিকে আমি টাইম প্লট করছি আর এদিকে চার্জ প্লট করলাম, ডাইনামিক কোয়ান্টিটি, তাহলে ইনিশিয়ালি চার্জ কি, টি ইকুয়াস টু জিরোতে চার্জ নেই, দেখো টি ইকুয়াস টু জিরোতে চার্জ নেই, টি টেন্স টু ইনফিনিটি মানে অনেকটা লং টাইম পেরিয়ে গেছো, তখন কি বলবো চার্জের ভ্যালু হাইয়েস্ট, এটা কিছু করে ধরে নাও এরকম ভ্যালু, তাহলে এরকম হাইয়েস্ট ভ্যালুতে পৌঁছে গেছে, কিন্তু এই যে ট্রানজিশনটা এটা কি এরকম বেড়েছে নাকি স্ট্রেট বেড়েছে, কি বললাম বুঝতে পারলে, যদি টি টেন্স টু অনেকটা লং বলি, অনেকটা লং এখানে ধরো, তাহলে এখানে তুমি চার্জের ভ্যালু কত বলবে না কিউ নট, আমি এটাকে কিউ নট প্লট করলাম, যেটা সি ইন্টু ভি নট বলছো, তাহলে এই যে কিউ নট ভ্যালুতে পৌঁছালো মানে আমি সাপোজ বলছি জাস্ট এই জায়গাটা পৌঁছাবে, ক্লিয়ার, আর অনেকটা লং টাইম, যাই হোক আমি বলতে চাইছি অনেকটা চলে গেছি ভাবো, তাহলে এই লং টাইমে যে এই পয়েন্টে পৌঁছাবে সেটা কি করে পৌঁছাবে, তুমি কি এরকম লিনিয়ারলি ইনক্রিজ করেছো বলবে, নাকি এরকম করে ইনক্রিজ করেছে, নাকি এরকম করে ইনক্রিজ করেছে, কথাটা বোঝা গেল কি, অবভিয়াসলি লিনিয়ার ইনক্রিজ হয়নি, কারণ আমি বলেছি ফার্স্টের দিকে অনেক কুইক, ফার্স্টের দিকে অনেকটা কুইক, ফাইনালি অনেকটা স্লো, এটাকে ম্যাথামেটিক্যালি আমি বোঝাই, ম্যাথামেটিক্যালি তোমাদের অনেক ক্যালকুলেশন করে এটা আসে, যেটা এই যে রিলেশনটা হয় সেটা হচ্ছে তোমার চার্জ অ্যাট এনি ইনস্ট্যান্ট, চার্জ অ্যাট এনি ইনস্ট্যান্ট, এইটা ফার্স্ট একটা কোয়ান্টিটি বলবো, সেখান থেকে সব কিছু তুমি ডিফাইন করতে পারবে, বলে দিই কিউ অ্যাট এনি ইনস্ট্যান্ট ইকুয়ালস টু হচ্ছে হাইয়েস্ট ভ্যালু অফ চার্জ, এটা রেফারেন্সে সব কিছু বলতে হবে, যে হাইয়েস্ট এটা হতে পারে, তার রেসপেক্টে হাফ ছিল, কোনো টাইমে হাফ ছিল, কোনো টাইমে 1/4 1/3, কোনো টাইমে অবভিয়াসলি ওয়ানের থেকে গ্রেটার মাল্টিপল হবে না, তাহলে এইটা যদি বলা হয় যে এর রেসপেক্টে কত পার্সেন্ট বলবো, পার্সেন্টেজে বলতে পারো কত পার্সেন্ট চার্জ হয়েছিল, টাইমের ফাংশন একটা হবে, তাহলে কোনো একটা ইনস্ট্যান্টেনিয়াস চার্জ কখন কি চার্জ আছে সেটাকে আমি এরকম কিউ এর ভ্যালু কিউ নটের ভ্যালু অবভিয়াসলি দেখতে পাচ্ছ, আমি এগুলো বলছি মানে বুঝে যেতে হবে যে নট কোয়ান্টিটিগুলো কী, ওকে, তাহলে সেই চার্জ ইন্টু, এটা ক্যালকুলেশন অনেক বড় আছে, ইন্টিগ্রেট করে করতে হবে, মনে রাখতে হবে 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই সি আর, বোঝা গেল, কিউ ইকুয়ালস টু কি লিখলাম দেখো এক্সপোনেনশিয়াল,
ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর মানে বুঝতে পারছো, এটাকে 1/e টু দি পাওয়ার টি বাই সি আর বলতে পারি। আসছি এইটা এবার বলতে পারো, এটা লজিকটা কীরকম, এবার এই টাইপের ইকুয়েশনটাকে তুমি আপাতত জাস্ট মানে ইকুয়েশন দিয়ে স্যাটিসফাই করে দেখিয়ে দিতে পারো টাইম ওয়াইজ। দেখো টি ইকুয়াস টু জিরোতে কী বলেছো, টি ইকুয়াস টু জিরোতে চার্জ ভ্যালু জিরো হবে, দেখাবো টি ইকুয়াস টু জিরোতে কী বলবে, এটা জিরো হয়ে যাবে, টি এর ভ্যালু, এটা ডাইনামিক টাইম কিন্তু বলছি, যে কোনো টাইমের ভ্যালু পুট করতে পারো, টি ইকুয়াস টু জিরো পুট করো, কত আসবে, পুরো কোয়ান্টিটিটা জিরো হয়ে যাবে। এটা জিরো হওয়া মানে কি হলো, ই টু দি পাওয়ার জিরো হয়ে গেল, মাইনাস প্লাস জিরো বলে কিছু হয় না, তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে 1, এটা 1 মানে 1 মাইনাস 1 জিরো, কিউ নট ইন্টু জিরো মানে কি, কিউ ইকুয়াস টু জিরো স্যাটিসফাই করেছে যে টি ইকুয়াস টু জিরোতে কিউ এর ভ্যালু জিরো হতেই হবে। ওকে, ফাইনালি দেখো টি টেন্স টু ইনফিনিটি, টি টেন্স টু ইনফিনিটি মানে এখানে কি বলবো, ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি পুট করছি, টাইমের ভ্যালু আমি ইনস্ট্যান্ট টাইমের ভ্যালু পুট করবো, যখন যা বলবে টাইমের ভ্যালু আমি ইনফিনিটি মানে সরি টাইমের ভ্যালু ইনফিনিটি পুট করলাম, তাহলে পুরো টার্মটা ইনফিনিটি হয়ে গেল, কিন্তু এটা নেগেটিভ ইনফিনিটি মানে ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরোর জন্য নেগেটিভ পজিটিভ ম্যাটার করে না, বাট ইনফিনিটির জন্য ম্যাটার করে, ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 1/e টু দ্য পাওয়ার ইনফিনিটি, ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 1/e টু দ্য পাওয়ার ইনফিনিটি মানে জিরো, 1/e টু দ্য পাওয়ার ইনফিনিটি মানে কি আসবে, 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে জিরো হয়ে যাবে, পুরো টার্মটা জিরো, পুরো টার্ম জিরো মিনস আমি বলতে পারি কিউ নট ইন্টু 1 জাস্ট কিউ ইকুয়ালস টু কিউ নট, মিলে গেছে, আর ইনফিনিটিতে তোমার এটা জিরো হবে। তাহলে এখন এটার যে ভ্যারিয়েশন আমি বলতে পারি, কিচ্ছু ভাবতে হবে না, এই ইকুয়েশন অত কমপ্লিকেটেড তুমি মানে তোমাদের লেভেলে লাগবে না, শুধু এইটুকু মনে রাখতে পারো এটা ভ্যারিয়েশন নেচারটা জাস্ট আমাকে বুঝে রাখতে হবে। কি না লজিক্যালি তুমি কি বলছো, শুরুর দিকে ভালো করে শুনবে, শুরুর দিকে চার্জটা টাইমের রেসপেক্টে টাইম ইনক্রিজের সঙ্গে সঙ্গে চার্জ ইনক্রিজটা একটু কুইক, পরে প্রসেসটা মুক্ত উড়ে যাচ্ছে, পরে প্রসেসটা স্লো হয়ে যাচ্ছে, তাহলে ফার্স্ট ফাইনালি স্লো, ইউনিফর্ম রেট হলে আমি কি বলতাম, এরকম বলে দিতাম সোজা যেত এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আমাকে ফাইনালি এখানে রিচ করতে হবে টাইমের রেসপেক্টে, যখন টাইমটা অনেকটা লং চলে গেছে তখন বললো যে তোমার চার্জের ভ্যালুটা একদম কিউ নট গেনে হয়ে গেছে। তাহলে আমি এটা বলতে পারি যে টাইমের রেসপেক্টে এর গ্রোথটা একটু ভ্যারি করবে, শুরুতে তাড়াতাড়ি করে বাড়ছে, পরে স্লোলি বাড়ছে, আমি রেট অফ চেঞ্জ অফ চার্জ বলতে পারি কি, টাইমের রেসপেক্টে ইনক্রিজ অফ চার্জ যেটা বলতে পারি সেটা এরকমভাবে বলবো, মানে এটা স্লোপ বোঝাবে। তাহলে শুরুতে তাড়াতাড়ি করে বাড়ছিল, ফাইনালি কি হচ্ছে, বোঝা গেল কি ব্যাপারটা। তুমি যদি তুমি বলতে এরকম কার্ভ গেল না কেন, না তাহলে তুমি এইরকম কোনো কার্ভ ড্র করা মানে বোঝাতে চাইছো যে শুরুতে অনেক কম রেটে বাড়ছিল, এটা তো ইনক্রিজ ডিক্রিজ, এটা তো ইনক্রিজ বোঝাচ্ছে, তাহলে শুরুতে তুমি বলতে চাইছো অনেক কম রেটে, পরের দিকে অনেক তাড়াতাড়ি করে বাড়ছে, এই যে মুখ তোলাটা ভাবো, এটা হচ্ছে ইনক্রিজ, টাইমের রেসপেক্টে ইনক্রিজ বলছি, সেটা এই কন্ডিশন তোমার এই লজিকটা যদি স্যাটিসফাই করতে হয়, যেভাবে তুমি বললে যে শুরুতে আমার কিন্তু রেট অনেকটা ফাস্ট, চার্জটা অনেক তাড়াতাড়ি করে বাড়ছে, শুরুতে অনেক তাড়াতাড়ি করে ফ্লো হচ্ছে, শুরুতে অনেকটা তাড়াতাড়ি করে হচ্ছে, পরে প্রসেসটা স্লো হয়ে যাচ্ছে। এখন এইখানে এইটার একটা সিগনিফিকেন্স আছে, এই যে সি আর এটাকে একটা কোয়ান্টিটি বলে ডিফাইন করা, সি ইন্টু আর কে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি বলা হয়, সি ইন্টু আর কে কি কনস্ট্যান্ট বলা হয়, আচ্ছা এমনিতে লজিক্যালি ভাবো, এইটা এক্সপোনেনশিয়াল না, এক্সপোনেনশিয়াল অফ সামথিং পিওর একটা নাম্বার হবে, কি বললাম, এক্সপোনেনশিয়াল অফ সামথিং, এই যে এক্সপোনেনশিয়ালের পুরো টার্মটা কত টি বাই সি আর, পুরো জিনিসটাকে কী হতে হবে, পিওরলি একটা কনস্ট্যান্ট নাম্বার হতে হবে, পিওরলি একটা কনস্ট্যান্ট নাম্বার হতে হবে, ডাইমেনশনলেস বেসিক্যালি। তার লজিক কী বলছে যে এক্সপোনেনশিয়াল সামথিং ই টু দ্য পাওয়ার যাই থাকে সেটাকে আমাকে একটা পিওর নাম্বার বলতে হয়, তাহলে এটা যদি আমাকে বলতে হয় যে টি বাই সি আর পুরো কোয়ান্টিটিটা যদি ডাইমেনশনলেস হয়, এটাকে আমি বলি ডাইমেনশনলেস মানে কি বলতে চাইছি যে সি ইন্টু আর এই কোয়ান্টিটিটা কিন্তু জাস্ট ডাইমেনশনালি টাইম হবে, ক্লিয়ার হলো কথাটা, যে এই যে ইকুয়েশন আমি সলভ করেছি, অনেক ক্যালকুলেশন করে এটা হয়েছে, এইখানে এই ফর্ম্যাটটা এসছে যেটা, আচ্ছা সি অ্যান্ড আর কি, সি হচ্ছে ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটার, আর হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য রেজিস্টার, সিম্পল, আর এর ভ্যালু অ্যান্ড সি এর ভ্যালু জাস্ট পুট করে একটা নাম্বার আসবে, তো এই নাম্বারটা কি রিপ্রেজেন্ট করবে না, একটা টাইম রিপ্রেজেন্ট করবে। এখন এই টাইমের আমি লজিকটা বলছি, এই টাইমটা কি বোঝায়, সিম্পল, তাহলে আমি যদি এটাকে ডাইমেনশনালি বলি, এটা আমি পিওরলি ডাইমেনশন দিয়ে এক্সপ্লেন করলাম, ধরে নিচ্ছি লেট এই সি ইন্টু আর এইটাকে
ভ্যালু ওয়াইজ যদি বলি টাউ বলা হয়, টর্কের জন্য আমরা যে টাউ সিম্বলটা ইউজ করি সেটাকে টাউ বলা হয়। এইটাকে নাম দেওয়া হয় টাইম কনস্ট্যান্ট। জিনিসটা কি বুঝতে টাইম লাগবে, আপাতত বুঝো এটা একটা টাইম কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি নাম। এবার আমি বলছি এই টাইম কনস্ট্যান্টের জন্য কি হলো দেখো, মানে এই টাইম কনস্ট্যান্টটা কি ইন্ডিকেট করছে না, সি আর যদি টাউ হয় তাহলে এটা তো পিওরলি একটা ভ্যালু। তোমার কোনো একটা সার্কিটের রেজিস্টার কত, ক্যাপাসিটার কত, তাকে মাল্টিপল করে একটা পিওর ভ্যালু আসবে। শুধু বলতে চাইছো সেই ভ্যালুটা টাইমের ভ্যালু দেবে, কোনো একটা পার্টিকুলার টাইম, কিছু একটা টাইম ইন্ডিকেট করছে। এখন আমি বলছি ওই টাইমের ভ্যালুটা কি, ওই টাইমটা কি। দেখো জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি ক্যাপাসিটেন্সের ধরো বললাম কত বললাম 1 মাইক্রোফ্যারাড, রেজিস্ট্যান্স বললাম 1 কিলো ওহম। কি বললাম এক্সাম্পল হিসেবে বলছি ক্যাপাসিটেন্সটা 1 মাইক্রোফ্যারাড, এটা বললাম 1 কিলো ওহম। তাহলে 1 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁻⁶, এটা 1 কিলো ওহম মানে 10⁻³ তাহলে 1 মিলি সেকেন্ড টাইম বেরোলো। তাহলে এটা টাউয়ের ভ্যালু কত 10⁻⁻3। ক্লিয়ার হয়েছে, 1 মিলি সেকেন্ড বেরোলো। এখন কথাটা হচ্ছে এই টাইমটা তো ডাইনামিক, তুমি যে ইকুয়েশনটা বানালে এখান থেকে তোমার ইকুয়েশনটা কি দাঁড়াবে না, কিউ ইকুয়ালস টু দাঁড়াবে এরকম, কিউ ইকুয়ালস টু কিউ নট ইন্টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই টাউ বলছি। হয়েছে? তো এই যে ইকুয়েশনটা লিখেছি তাতে আমরা দেখছি এইটা একটা পিওর নাম্বার, মানে ভেবে নাও না এখানে t/5 আছে, t/1 আছে, কিছু আছে, t/10⁻³ আছে, জাস্ট নাম্বার। এখন আমি বলছি যদি ওই নাম্বারটার সঙ্গে এই নাম্বারটা মিলে যায়, এইটা উপরে টাইম যেটা সেটা তো পিরিয়ড ডাইনামিক একটা কোয়ান্টিটি, সেখানে যা খুশি ভ্যালু পুট করতে পারো। টাইম যে কোনো ইনস্ট্যান্ট আমি বলতে পারি এখন কত, এখন কত, এখন কত, টাইমের ভ্যালু যে যা খুশি বলতে পারো। এখন আমি বলছি তুমি এখান থেকে আগে যেটা ক্যালকুলেট করে পেয়েছিলে, আমি যদি ওই টাইমের কথাই বলি, এটা পিওর একটা নিউমেরিক ভ্যালু তুমি পেয়েছিলে, ধরো 1 পেয়েছো। আমি যদি বলি যে টাইমটা তো ডাইনামিক, আমি টাইমের ভ্যালুটা যদি ঠিক ওই ভ্যালুরই চুজ করতাম, মানে 1 সেকেন্ডে আমি অবজারভেশনটা যদি করতাম, এই 1 সেকেন্ডটা কোথায় পেলাম না, এখান থেকে ক্যালকুলেট করে যেটা বলেছিলে তুমি, এই টাইমটাকে যদি আমি চুজ করতাম, তাহলে আমি এখন চেক করে বলছি জিনিসটা কি, মানে এই টাইমটার, এই টাউয়ের সিগনিফিক্যান্স কি, এই টাউয়ের সিগনিফিক্যান্সটা কি। তাহলে সেখানে আমি বলতে পারি যে কোনো একটা ইনস্ট্যান্টে আমি যদি ডিসকাস করি ব্যাপারটা, তাহলে সিম্পল ধরে নাও কোনো একটা ইনস্ট্যান্ট নয়, যদি অ্যাট মানে টাউয়ের জন্য, এটাকে টাইম কনস্ট্যান্ট বললাম না, কোনটা বললাম, এই টাইম কনস্ট্যান্টের ব্যাপারে ডিসকাস করার জন্য বলছি, যদি অ্যাট টি ইকুয়ালস টু টাউ বলি, মানে তোমার যে ডাইনামিক টাইমটা সেই ভ্যালুটা যদি এই প্রোডাক্ট করে যে নিউমেরিক ভ্যালু এসছে সেটার সঙ্গে ইকুয়াল করো। মানে আমি কোনো একটা ইনস্ট্যান্টে বললাম, ধরে নাও জাস্ট আমি কি কেসটা বলতে চাইছি, এখানে এক্ষুনি আগে বললাম 1 মিলি সেকেন্ড এসছে। 1 মিলি সেকেন্ড টাইম বলতে তুমি স্টার্ট করার 1 মিলি সেকেন্ড টাইম পরে অবজার্ভ করছো, এই টাইমটা কি, এখানে যে টাইমটা ইউজ করছি কি শুরু থেকে টি টাইম পরে, তাহলে এখানে কি বলবো স্টার্টিং থেকে 1 মিলি সেকেন্ড আফটার অবজার্ভ করছি, তখন কি সিচুয়েশনটা হবে। টাইম এর ভ্যালু যদি আমি পুট করি তাহলে এখান থেকে এটা পাচ্ছি, দেখো কিউ এর ভ্যালু ওই ইনস্ট্যান্টে কি দাঁড়াচ্ছে না, কিউ নট ইন্টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি ইকুয়ালস টু, যদি টাউ বলো তাহলে টাউটাও 1 হয়ে যাবে, ই টু দ্য পাওয়ার -1 হয়ে গেল না। এখানে মনে রাখতে হবে ই এর ভ্যালু, ই এর ভ্যালু কত 2.71, 2.71 আর 1/e এর, এই যে ই ইনভার্স মানে কি 1/e এর ভ্যালু কত, এইটা 1 বাই কত আসবে 1/2.71 মানে তোমার মোটামুটি 0.366 আসবে, 0.377 আসবে, 0.377 ক্যালকুলেটর দেখলে বুঝতে পারবে কিছু এরকম একটা ভ্যালু আছে। তাহলে এখান থেকে আমি কি পুট করতে পারি, দেখো যে ওই ইনস্ট্যান্টে কিউ এর ভ্যালু যেটা বলছো কিউ নট ইন্টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার, এই 1 মাইনাস কি লিখছো ই টু দ্য পাওয়ার -1 মানে 0.37 বলতে পারি, কিউ ইকুয়ালস টু বলতে পারি 0. কত 63 অফ কিউ নট। এই কথাটা মানে কি বলো তো, এই কথাটা মানে হচ্ছে যে কিউ নট যদি ফাইনাল ভ্যালু হয় তার 0.63 টাইম, 0.63 মানে 1 হলে তো পুরো 100% বলবো, এটাকে আমি বলতে পারি যে কিউ ইকুয়ালস টু কত 63% অফ কিউ নট। তাহলে আমি টাইম কনস্ট্যান্ট যদি ডেফিনেশন বলি না, সেই টাইমটা কোনো একটা সার্কিটের টাইম কনস্ট্যান্ট হচ্ছে ওই টাইমটা যে টাইমে
ওর চার্জটা বাড়তে বাড়তে কিউ নটের দিকে 63% পর্যন্ত চলে যাবে। 100% হলে কি বলবো, কিউ নট হয়ে যাবে। তো সেটা বলছি 63%। তাহলে 63% মানে কত? এটা যদি 100% হয় মোটামুটি 63 মানে এরকম অর্ডার, এরকম একটা জায়গা হবে। তো সেই রকম টাইম বলছি যে টাউ হচ্ছে ওই জিনিসটা, টাইমের ভ্যালু যদি টাউ পুট করো সেখানে তুমি বলবে কত না 0.63 টাইম অফ কিউ নট, 0.63 টাইম অফ কিউ নট গ্রো করতে করতে, কি বললাম, এর চার্জের ভ্যালু যে গ্রো করছে সেটা এই টাইমটা সার্কিট থেকে যে টাইম কনস্ট্যান্ট বেরোবে সেই টাইমে ওটা কিন্তু এরকম একটা ভ্যালুতে পৌঁছে যাবে, রাইট। এটা বললাম চার্জে টাইম কনস্ট্যান্টের ডাইমেনশন একটা টাইমের ডাইমেনশন হবে, যেটা সি ইন্টু আর বললাম। আচ্ছা, এবার চলে যাচ্ছি কারেন্টের ভ্যালুটা। তাহলে কারেন্টের ক্যালকুলেশন বলি। কারেন্ট যদি সার্কিটে বলা হয় তাহলে আই ইকুয়ালস টু কী লিখবো, ডাইনামিক ডি কিউ ডিটি লিখতে হয় না, বলেছিলাম রেট অফ ফ্লো অফ চার্জ, নর্মালি কিউ বাই টি লিখতাম। এখন আমরা 11 এসে শিখলাম ডাইনামিক মেথড, মানে বেসিক্যালি ডিফারেন্সিয়াল প্রসেসে। তাহলে সেখানে ডিকিউ ডিটি বের করবো, আই ইকুয়ালস টু ডিকিউ ডিটি। এটা ডিফারেন্সিয়েট করলে কি আসবে দেখো, এটা কিউ নট, এটা এখান থেকে দেখতে পাচ্ছ কিউ ইকুয়ালস টু, তাহলে কিউ ইকুয়ালস টু জেনারেল টার্ম যদি এটা হয় তাহলে কিউ নট মানে কনস্ট্যান্ট কোয়ান্টিটি ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে। তারপরে যেটা থাকবে মাইনাসে মাইনাসে, আচ্ছা এটা করে দেখবে, কিউ নট বাই সিআর, কিউ নট বাই সিআর ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। সিআরটাকে আমি টাউ বলেছি, এটা। তাহলে আমি জেনারেলি লিখতে পারি আই এর ভ্যালু। আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখে নাও, কিউ বাই সি, ভি নট বলতে পারি না, কিউ নট বাই সি, কিউ নট বাই সি এই কোয়ান্টিটিটাকে ভি নট বলতে পারি। তাহলে ভি নট বাই আর মনে আছে, এটাকে ভি নট যদি বলো বাই আর করে দিলে আই নট পেয়ে যাবে, ডিরেক্ট লিখে দিলাম আই নট ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। এটা একদম ডিরেক্টলি বোঝা যাচ্ছে যে একটা এক্সপোনেনশিয়াল ডিকে, এটা একটা এক্সপোনেনশিয়াল ডিকে বোঝাচ্ছে। তাহলে এক্সপোনেনশিয়াল ডিকে ভ্যারিয়ে মানে কোয়ান্টিটিটা কেমনভাবে ভ্যারি করবে সেটা একটু গ্রাফিক্যালি বোঝাই। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, যদি কেউ পোটেনশিয়ালে ভ্যারিয়েশন বলতে চাই তো অ্যাক্রস ক্যাপাসিটর, আচ্ছা পোটেনশিয়ালগুলো পরে বলছি, আগে এটা বলো। এটা হচ্ছে কারেন্টের ভ্যারিয়েশন। কারেন্টের ভ্যারিয়েশন কেমন হবে বলো, গ্রাফিক্যালি দেখাই। গ্রাফিক্যালি যদি কারেন্টের ভ্যারিয়েশন বলো কি লিখলে, আই ইকুয়ালস টু আই নট ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস, যত টাইম বাড়বে এই কোয়ান্টিটিটা বাড়বে, ই টু দ্য পাওয়ার মাইনাস আছে না, তার মানে এই কোয়ান্টিটিটা কমবে, টাইম বাড়লে এটা কমে যাবে। তাহলে শুরুতে আইটা হাই থাকে, আমরা লজিক্যালি তাই বলে দিয়েছি, শুরুতে আইটা অনেক হাই থাকে, গ্র্যাজুয়ালি কমে যায়। এটা এক্সপোনেনশিয়াল ডিকে, মানে খুব র্যাপিড ডিকে হবে, খুব র্যাপিড ডিকে হবে। মানে আমি বলতে পারি ভ্যারিয়েশনটা যদি আমি এরকম দেখাই তোমাকে, টাইমের রেসপেক্টে যদি আমি ভ্যারিয়েশন অফ এটা টাইম বললাম, এটা বলছি কারেন্ট। তাহলে শুরুতে কারেন্টটা অনেকটা হাই, এক্সপোনেনশিয়াল ডিকে মানে বুঝতে পারছো খুব র্যাপিড ওয়েতে ডিক্রিজ হবে। অ্যান্ড এই যে জিনিসটা আমি বলছিলাম ওখানে বলতে ভুলে গেলাম, যে এখানে কিন্তু ইনফাইনাইট টাইম পর্যন্ত চলে যাবে, এটা টাচ করতে পারবে না, মানে একদম জিরো, একদম ফুললি চার্জ, এই লজিকগুলো কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়। এটা ইনফাইনাইট টাইম পর্যন্ত একটু স্পেস রেখে বেরিয়ে যাবে এরকমভাবে, দুটো মাঝে গ্যাপ থেকে যাবে। যে ফুল একদম কিউ নট ইনফাইনাইট টাইম লাগা উচিত, থিওরিটিক্যালি দেখলে বুঝতে পারবে। ইনফাইনাইট টাইম হলে তবে এটা পসিবল হবে পুরো 100%, মানে কিউ নট চার্জ, যেটা লিটারালি আমি বলতে পারি থিওরি বলছে ইম্পসিবল। তাহলে এখানে বলতে পারি এই ভ্যালুটাকে কি বলবো, আই নট, যেটা আমি ক্যালকুলেট, এটা এক্সপোনেনশিয়াল ডিকে বলবো, এটা আই নট বলছি এক্সপোনেনশিয়াল ডিকে, এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, আর এটা বলছি কমপ্লিমেন্টারি একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ। ওকে, তো এবার যদি তুমি কোনো ভোল্টেজ প্লট করতে চাইতে, কোনো ভোল্টেজ প্লট বলতে কীরকম, যে কোনো একটা কোয়ান্টিটি বলো, আমি বলে দিচ্ছি। ধরো আমি বলছি ভোল্টেজ, তাহলে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার বলো, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার বলে কি বলবো না, ভোল্টেজ ইকুয়ালস টু কিউ বাই সি, কিউ বাই সি, কিউ ইকুয়ালস টু কি লিখেছ, কিউ নট বাই সি, সরি কিউ নট ইন্টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ, এটা বলেছি। এটা যদি হয় কিউ নট মানে সি ইন্টু ভি নট, তাহলে ভি নট ইন্টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ, এটা আমি বলতে পারি। তার মানে এটা কি রিলেশন, ওই ইনক্রিজ যেভাবে বলেছিলাম, বোঝাই যাচ্ছে যে ক্যাপাসিটার চার্জ বাড়া যেরকমভাবে বাড়বে ভোল্টেজটাও ঠিক সেই ওয়েতে বাড়বে, আমি জাস্ট ম্যাথমেটিক্যাল দেখালাম। আর যদি বলা হয় ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার, তাহলে যেভাবে কারেন্ট বললে আই ইন্টু আর, তো তাহলে আই ইন্টু আর মানে কি, আই এর ভ্যালু যেভাবে বলেছো আই ইকুয়ালস টু কত না আই নট, আগে বলে দিয়েছি আই নট ইন্টু, ডিরেক্টলি লিখে দিচ্ছি আই নট ইন্টু আর তো থাকবেই, আর এটা 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে এটা যদি আই নট বলো, আই নট ইন্টু এটা যদি বলো, তাহলে আই নট ইন্টু আর কি লিখবো, ভি নট,
সরি এটা 1 নেই, জাস্ট ইন্টু। তাহলে আই নট ভি নট ইন্টু কি লিখছো, ই টু দ্য পাওয়ার জাস্ট মাইনাস টি বাই টাউ, 1 মাইনাস নয়। মনে রাখবে 1 মাইনাস যে কোয়ান্টিটিটা টাইম বাড়লে এই কোয়ান্টিটিটা বাড়ে, মানে পুরো এই যে এক্সপোনেনশিয়াল অফ মাইনাস তাহলে কমে, টাইম বাড়লে এই কোয়ান্টিটিটা কমে, সাবট্রাকশন কমছে মানে কি এই ওভারঅল কোয়ান্টিটিটা বাড়ে। একটু নিজে ভেবে না লজিক্যালি, টাইম বাড়লে এই কোয়ান্টিটিটা বাড়ে, ই টু দ্য পাওয়ার মাইনাস বলে পুরো কোয়ান্টিটিটা কমে, তার মানে এই পুরো কোয়ান্টিটিটা বাড়ে, মানে অ্যাজ এ হোল কোয়ান্টিটিটা বাড়ে যত টাইম বাড়ে। এর ক্ষেত্রে সিম্পলি টাইম বাড়লে এটা কমে। তাহলে এই 1 মাইনাস যদি এক্সপোনেনশিয়াল হয়, 1 মাইনাস এক্সপোনেনশিয়াল অফ নেগেটিভ, টাইম বাড়লে বাড়বে, আর অনলি এক্সপোনেনশিয়াল অফ নেগেটিভ টাইম বাড়লে কমবে, বাস। তো সেখানে আমি যদি বলি একই লজিক, আর কোনো ভ্যারিয়েশন এক্সট্রা কোনো প্রসেস নেই। এখানে যদি ভোল্টেজ বলা হয় তাহলে আমি বলতে পারি যে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার, যদি ইন্ডিভিজুয়াল টাইম আর ভোল্টেজ বললেন, সাপোজ ভোল্টেজ বলতে আমি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার ব্ল্যাক পেনে ড্র করছি। দেখো ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার যদি বলা হয়, যেভাবে ডিসকাস করেছি যে ওর ভোল্টেজটা যে চার্জ যেভাবে গ্রো করেছে, ভোল্টেজটাও ঠিক সেইভাবে গ্রো করবে, ফাইনালি ওরকম অ্যাপ্রোচ করবে এর দিকে, ফুল ভ্যালু হতে পারবে না। আর শুরুতে যদি বলি এর ভোল্টেজটা কত থেকে শুরু হয়েছিল, মানে ফাইনালি গিয়ে কোথায় স্যাচুরেট করবে না, পুরো ব্যাটারি ভোল্টেজ যেটা বলছে ভি নটে স্যাচুরেট করবে। আমি যদি কারেন্ট প্লট করতে চাই, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার প্লট করতে চাই, এটা কার প্লট করলাম, এটা ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার প্লট করলাম। এই যে এই টাইপের রিলেশন, 1 মাইনাস যে রিলেশনগুলো সেটা বাড়বে, আর অনলি রিলেশনগুলো যারা তারা কমবে। তাদের ক্ষেত্রে আমি কীরকম রিলেশন বলতে পারি, এটা কিছু হবে উল্টো, একদম উল্টো, এটা বাড়ে এটা কমে। এটাকে আমি কারেন্টের রিলেশন বলছি, এটাকে কারেন্টের রিলেশন বলছি, আর এটাকে ভোল্টেজের রিলেশন বলছি। সরি, এটা বলছি ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার প্লট করছি, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার, আর ওটাকে প্লট করছি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার। বোঝা গেছে? তাহলে এই হলো গ্রোথের ভ্যারিয়েশন। একটা এক্সাম্পল বলি, ম্যাথমেটিক্যাল একটা এক্সাম্পল, সিম্পল ধরে নাও যে আর এর ভ্যালু দিয়ে দিচ্ছি কোনো একটা সার্কিটে, সিম্পল ধরে নাও আর এর ভ্যালু এটা দেওয়া আছে, আর ইকুয়ালস টু 1 কিলো ওহম, ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু 1 মাইক্রোফ্যারাড। বলছে ফাইন্ড টাইম t ইকুয়ালস টু হোয়াট, টু চার্জ the capacitor up to 50%। তাহলে ক্যাপাসিটার 50% চার্জ হওয়া মানে কি বলতে পারি, এমনি লজিক ইউজ করতে পারো। কি লিখেছিলে, কিউ ইকুয়ালস টু কিউ নট ইন্টু ই টু দ্য পাওয়ার 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। চার্জ হতে পারে মানে কি, চার্জ গ্রো করবে নিশ্চয়ই টি বাই টাউ, টাউ ভ্যালু সি ইন্টু আর করে বের করে নেবে। আর 50% মানে কত বলবো, কিউ নট বাই 2 হয়েছে, 50% মানে হাফ, কিউ নট বাই 2 ইকুয়ালস টু কিউ নট ইন্টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এটা 2 করে দাও, হাফ ইকুয়ালস টু কি লিখবো 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে এখান থেকে কি করতে পারি, দেখো ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ ইকুয়ালস টু হাফ, এলএন নিয়ে নাও বোথ সাইডে, এটা করলে ln 2 আসবে, এটা আসবে কত টি বাই টাউ ইকুয়ালস টু ln 2, ln 2 মানে জানো নিশ্চয়ই, ln 2 অ্যান্টি এক্সপোনেনশিয়াল যেটা বলি। তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু কত বলবো, টি ইকুয়ালস টু হচ্ছে তোমার টাউ ln 2, টাউ কত বলেছো সি ইন্টু আর, সি ইন্টু আর এর ভ্যালু বসিয়ে নিতে পারো, 10 টু দি পাওয়ার মাইনাস 6, 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার প্লাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু হচ্ছে 0.693, 0.693, এটা হচ্ছে টি সেকেন্ড। বুঝতেই পারছো মিলি সেকেন্ড অর্ডারে আসবে, মানে এটা নিয়ে আমি বলতে পারি টাউ ইকুয়ালস টু 0.7 মিলি সেকেন্ড অনলি। কতটা কম বুঝতে পেরেছো আশা করি। অত হাই রেজিস্ট্যান্স নেওয়ার পরেও, রেজিস্ট্যান্স যদি এরপরে কম নাও তো গেল, আরও কম হয়ে যাবে রিলেশন, আরও মানে ভ্যালুটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে, খুব কম টাইম লাগবে, মানে টাইমটা অনেক, 50% চার্জ হতে অনলি 0.7 মিলি সেকেন্ড টাইম লাগছে, অনলি 0.7 মিলি সেকেন্ড টাইম লাগছে। বুঝতে পারছো প্রসেসটা কতটা ফাইনালি নয়, প্রসেসটা কতটা ফাস্ট হয়ে যাচ্ছে, আমরা তার ডিটেল ডিসকাশন করছি যে 1 মিলি সেকেন্ডের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট। এই যে এখান থেকে এটা হতে 1 মিলি সেকেন্ডও লাগেনি,
সেইটাকে জুম করে দেখাচ্ছি যে টাইমটাতে কেমন হয়েছে। তুমি যদি এমনি টাইমের গ্রাফ বলো ইমিডিয়েট বেড়ে গেল, কিন্তু ওইটাকে আমরা জুম করে দেখাচ্ছি। টাইমের রেসপেক্টে কারেন্টের গ্রোথ ইমিডিয়েট, কিন্তু সেটা একদম ভেঙে যদি দেখায় ব্যাপারটা, তো সেটার একটা ভ্যারিয়েশন আমি বলতে পারি এটা। আচ্ছা, এখানকার ক্যালকুলেশনটা মনে হয় একটু কুইক করে দিয়েছি, বুঝতে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, আরেকবার দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। এইখানে যেটা আমি করেছি ক্যালকুলেশনটা করিনি, যেটা দেখায়নি, যে টাউ ইকুয়ালস টু কি লিখেছে দেখো, আমরা আগেও বলে দিয়েছি যে টাউ হচ্ছে টাইম কনস্ট্যান্ট, যেটা গিভেন বাই কি সি অ্যান্ড আর এর প্রোডাক্ট। ক্যাপাসিটেন্স কতটা একটা সার্কিটে আছে, আর একটা রেজিস্টার কতটা। বুঝতেই পারছো এই সার্কিটটার ড্র করা হয়নি, সিম্পল একটা ব্যাটারি বলবো যেটাকে চার্জ করছো কোনো একটা রেজিস্টার, একটা ক্যাপাসিটারের অ্যাক্রস। তার একটা রেজিস্টার বললাম আর একটা ক্যাপাসিটার বললাম। তো এই ক্যাপাসিটারটা চার্জ করা হচ্ছে থ্রু দিস রেজিস্টার, এই রেজিস্টারের ভ্যালুটা এটা বলে দিয়েছি, আর এই ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা এটা বলছি। তো সেখানে আমি একটা ব্যাটারি দিয়ে চার্জ করছি, ব্যাটারি ভোল্টেজ যাই হোক, ধরে নাও এটা V0 ভোল্টেজে ব্যাটারি বলছি, আমাকে বলছে 50% চার্জ মিনস এর ভোল্টেজ কখন বলছে V0/2 হবে, কোন একটা ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ কত বলছে না V0/2, সেই ইনস্ট্যান্টের কথাটাই আমাকে ডিসকাস করতে বলেছে। ওকে, আচ্ছা এখানে যেটা করেছি যে ক্যাপাসিটেন্স আর ক্যাপাসিটার রেজিস্ট্যান্সের প্রোডাক্ট যেটা হবে, সি কত বলেছো না সি ইকুয়ালস টু 1 মাইক্রোফ্যারাড অনলি 10⁻⁻6, আর এটা 1 কিলো ওহম মানে 10⁻+3 কিলো ওহম মিনস 10⁻3 ওহম, তাহলে কত হলো টাউ ইকুয়ালস টু কত লিখতে পারি 10⁻³ সেকেন্ড। আমি বলে দিয়েছি এটা একটা টাইমের ডাইমেনশন হবে, -3 সেকেন্ড মানে আমি বলতে পারি যে টাউটা হচ্ছে 1 মিলি সেকেন্ড, টাউটা হচ্ছে 1 মিলি সেকেন্ড অনলি। আমি বলেছিলাম টাওয়ের সিগনিফিকেন্স কি বলতাম, যে 63% পর্যন্ত চার্জ হয়ে যায়, এখানে 63% পর্যন্ত চার্জ হয়ে যায় আফটার এই টাউ টাইম আফটার বলতে এখানে টাউ টাইম কত 1 মিলি সেকেন্ড। তাহলে আমি বলতে পারি এই সার্কিটের কোথাও যদি কি থাকে তাহলে কিটাকে ক্লোজ করার পর বলছি, কিটাকে ক্লোজ করার উইথিন 1 মিলি সেকেন্ড 63% চার্জ কমপ্লিট হয়ে যায়। এটা ভ্যালু যদি ক্যালকুলেট করে দেখো তাহলে মোটামুটি 4 মিলি সেকেন্ড মানে 4 টাউ আফটার, এখানে টাউ ইকুয়ালস টু 1 মিলি সেকেন্ড এসছে। যদি আমি বলি 4টে টাইম কনস্ট্যান্ট মানে টি এর ভ্যালু, এই স্মল টি যেটা ডাইনামিক টাইম বলছি ভ্যারিয়েবল, সেইটা যদি 4t এর ইকুয়াল হয়ে যায়, ওটা মোটামুটি 90% অ্যাবাভ চার্জ হয়ে যায়, 90%, 90% না 99.5% চার্জ হয়ে যায়। যাই হোক, তোমাদের এত লাগবে না, এই সিম্পল ক্যালকুলেশন বেস তোমাদের কোশ্চেন আসতে পারে, এটা তোমাদের খুব টাফ কিছু আসে না, এখান থেকে এরকম সিম্পল টাইপের কোশ্চেনই আসে। আচ্ছা, এখানে এইটার ক্যালকুলেশনটা একটু টাফ লাগতে পারে, কিছুই করিনি। দেখো এটাকে যদি আমি ইনভার্স করে দিই, e⁻t/τ, এটা মিন করছে যে এটাকে ইনভার্স করো, তাহলে e⁻ জাস্ট t/τ হয়ে যাবে, আর এইটাকে ইনভার্স করে দেওয়া মানে জাস্ট 2 হয়ে যাবে, তাহলে e⁻−t/τ যদি হাফ হয় only t/τ ইকুয়ালস টু 2 হবে। তাহলে সেইটাকে লগ নিয়ে নিয়েছি, বোথ সাইডে লগ নিয়েছি, তাহলে এইটা নেওয়া মানে লগ লগ নয় ln মানে ই বেস যেটা 2.71 আমি বলেছিলাম, সেইটা ইন্টু ln অফ e⁻t/τ ইকুয়ালস টু কি ln2 সেটা ইকুয়ালস টু ln2। তো এই ln2 এর ভ্যালু বলছি, এটা আমি আগে বলা হয়নি, ln2 তোমরা কেমিস্ট্রিতে পড়ালি করেছো, ln2 এর ভ্যালু হচ্ছে ওটাই ln মানে ই বেস যেটা বলা হয়, ln2 ইকুয়ালস টু হচ্ছে কত বললাম 0.693 রাইট। নেক্সট বলছি ডিসচার্জিং অফ ক্যাপাসিটার, এটা একটা সিম্পল এক্সাম্পল দিলাম, পরে একটা এক্সাম্পল রাদার করাবো, এখন আগে থিওরিটাই শিখে নাও। ডিসচার্জিং অফ ক্যাপাসিটার যদি বলা হয়, ডিসচার্জিং অফ ক্যাপাসিটার এইটার লজিকটা একটু আলাদা, মানে এটা সার্কিটটা একটু অন্যরকমভাবে দেখাবো। প্রসেসটা হচ্ছে এটা যে সিম্পল কোনো একটা ক্যাপাসিটারকে যদি ফুললি চার্জ করে নেওয়া হয়, ধরে নাও কোনো একটা ক্যাপাসিটারকে ফুললি চার্জ করা হলো, কোনো একটা ভোল্টেজে চার্জ করা আছে, যেরকমভাবে বলেছিলাম, ধরে নাও এই সিচুয়েশনে ব্যাটারিটার ভোল্টেজ যদি V0 বলা হয়, তাহলে একটু টাইম দিলে মোটামুটি V0 ভোল্টেজ গেইন করে ফেলবে। আমি বললাম খুব স্মল টাইমের অবজারভেশন চলছে, কিন্তু আমি অনেকটা লং টাইম যদি বলি তাহলে এই যে ভোল্টেজটা এটা স্টেডি হয়ে যায়, মানে ফুললি চার্জ হয়ে যায়। তো এই সিচুয়েশন গেইন করার পরে বলছি ফার্দার যখন আমি ডিসকাস করছি তখন বলছি যে এই ক্যাপাসিটারটা যখন ফুললি চার্জ, তাকে আমি এরকমভাবে ডিসকাস করছি, ধরে নাও এই ক্যাপাসিটারটা জাস্ট +Q0 -Q0 চার্জ নিয়ে বসে আছে, এবার এই টার্মিনাল দুটোকে জাস্ট জয়েন করে দিলাম কোনো একটা ডিরেক্ট কানেকশন দিয়ে, যেটাকে আমরা বলছি সিম্পল কোনো একটা কন্ডাক্টর দিয়ে জয়েন করে দিলাম, আপাতত ইমাজিন করো।
কি বললাম, এই এনটাতে হয়ে আছে প্লাস কিউ নট, এই এনটাতে হয়ে আছে মাইনাস কিউ নট। প্লাস কিউ নট অ্যান্ড মাইনাস কিউ নট অ্যামাউন্টে চার্জটা স্টোর হয়ে গেছে, যেটা আমি কোনো একটা ব্যাটারির হেল্পে করেছিলাম অ্যান্ড ফুললি চার্জ কনসিডার করে নিলাম। সাপোজ ফুলি হোক না হোক ম্যাটার করে না, আমি বলবো যা চার্জ আছে সেটা ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে। এখন বলছি এই দুটো টার্মিনালকে যদি কোনো একটা কানেক্টিং ওয়্যার দিয়ে জয়েন করে দেওয়া হয়, তাহলে সিম্পল লজিক যে এখানকার এই নেগেটিভটা এক্সেস ছিল, এখানে অতটাই নেগেটিভ ডেফিসিয়েন্সি ছিল, সেটাই ফার্দার এসে এখানে রিকম্বাইন করে পুরোটা ক্যান্সেলেশন হয়ে যাবে, এখানকার নেগেটিভটাও ডিক্রিজ করে যাবে, নিউট্রাল হয়ে যাবে। যতটা এক্সেস নেগেটিভ ছিল বলছিলে সেটা চলে এসে এর ডেফিসিয়েন্সিটাও ফিল আপ করে দেবে। নেগেটিভের ডেফিসিয়েন্সি আর এর নেগেটিভ এক্সেস পুরো ব্যাপারটা নিউট্রালাইজ হয়ে যাবে। আমি তো ওটাই বলেছিলাম যে ব্যাটারি কী করে না, এখান থেকে মাইনাস কিউ নট অ্যামাউন্টের চার্জটাকে গ্র্যাজুয়ালি ট্রান্সফার করতে 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 এখানে গিয়ে ডিপোজিট করে দিয়েছে। তাহলে আমি বেসিক্যালি ওই অ্যামাউন্টের চার্জটাই আছে এখানে, শুধু পার্সিয়ালি এদিক ওদিক হয়ে গেছে। তাতে আমি দেখতে পাচ্ছি চার্জের একটা সেপারেশন ক্রিয়েট হয়েছে। তো সেইটা আমি অ্যাভয়েড করার জন্য বলছি যে যখন তুমি ফার্দার বলবে যে একে ডিসচার্জ করবে, একে যখন ফার্দার ডিসচার্জ করবে, তাহলে প্রসেসটা কী হবে না, এখান থেকে চার্জটা এসে গিয়ে এইকে নিউট্রালাইজ, এখান থেকে নেগেটিভ চার্জটা এসে এই পজিটিভ সঙ্গে নিউট্রালাইজ করে ক্যান্সেল আউট হবে। তো এই প্রসেসে বলছি যে এখান থেকে নেগেটিভ চার্জটা যে আসবে, অবভিয়াসলি এটা তো খুব মানে স্পন্টেনিয়াস একটা প্রসেস হবে। কেন, এখান থেকে নেগেটিভ এক্সেস এর ওই অ্যামাউন্টটাই ঠিক রিকোয়ার্ড, তাহলে খুব কুইক হবে। আর আমি বলেছি প্রসেসটা খুব র্যাপিড হয়। তাতে আমি আরও এই কন্ডিশনটা যদি বলে দিই, তাহলে খুব র্যাপিড একটা প্রসেসে আমি বলতে পারি এখান থেকে নেগেটিভটা এসে এই পজিটিভটাকে ক্যান্সেল আউট করবে, যেই কারণে সার্কিটে কিন্তু হিউজ অ্যামাউন্টে একটা কারেন্ট ফ্লো করবে, ইনস্ট্যান্ট একটা হিউজ অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করবে, যেটা কিন্তু সার্কিটটাকে ড্যামেজ করে দিতে পারে। এই কানেক্টিং ওয়্যার পুরো ফিউজ হয়ে যেতে পারে, একটা হিটিং হয়ে গিয়ে ওয়্যারটা মেল্ট করে যেতে পারে। সেই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কী করব না, খুব ফাস্ট, খুব র্যাপিড না হোক, একটু স্লো হয়ে টাইম নিয়ে হোক, কারণ এতটা কুইক হয়ে যাবে যেটা ওই যে স্পার্ক হয় না কোনো কিছু জুড়ে গেলে শর্ট সার্কিট যেরকমভাবে দেখায়, এই জিনিসটা এক্স্যাক্টলি সেম হবে। এটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, যখন এটার সঙ্গে এটা জুড়ে যাচ্ছে ওখানে একটা স্পার্ক হবে। সেইটা অ্যাভয়েড করার জন্য আমরা কী নিচ্ছি না, একটা রেজিস্ট্যান্সে হেল্প নিয়ে সেটাকে ডিসচার্জ করছি। বাট সার্কিটটা একটু ডিফারেন্টলি আমরা ড্র করবো, কারণ পুরো কমপ্লিট প্রসেসটা এটাতেই ডিসকাস করবো একটা সার্কিটে। সিম্পল ধরে নাও যে একটা ক্যাপাসিটারকে চার্জ করেছিলে, কীরকমভাবে বোঝাই, ধরে নাও এটা একটা ক্যাপাসিটার, একে একটা রেজিস্ট্যান্সের থ্রুতে চার্জ করেছিলে। আমি আগেও ডিসকাস করেছি যে চার্জিং প্রসেসটা কেমন হয়, একটা ব্যাটারির হেল্প নেওয়া হয়, সেখানে এই ব্যাটারির থ্রুতে একটা টার্মিনাল পজিটিভ একটা টার্মিনাল নেগেটিভ সামথিং এরকম সার্কিটটা ছিল। দিয়ে আমরা কি বলেছিলাম যে এটার সঙ্গে এটাকে পজিটিভ টার্মিনাল জয়েন করে দেবে, সামথিং চার্জ হবে। এখন আমি প্রসেসটা একটু অন্যরকমভাবে দেখাবো, যে সাপোজ তোমার এই যে ক্যাপাসিটরের সঙ্গে টার্মিনালটা সেটা জয়েন করা আছে কোনটাতে, দেখো এইটা টু ওয়ে কি লাইক ভাবতে পারো। কি বললাম, ফার্স্টে এই যে কানেকশানটা এইখানের সঙ্গে এটা এই এই এনটাকে এখানেও জয়েন করতে পারো, এখানেও জয়েন করতে পারো, কিন্তু আমরা ইনিশিয়ালি করে রেখেছিলাম এর সাথে জয়েন, কিন্তু অ্যাট এ টাইম দুটোর সঙ্গে নয়, যে কোনো একটা সঙ্গে। তাহলে ফার্স্টে আমি এর সঙ্গে জয়েন করে রেখেছিলাম, তাতে কি হয়েছিল, সিম্পল শুরুতে আমি যদি বলি তাহলে এই ব্যাটারির সঙ্গে একটা রেজিস্টার কানেক্ট করে দিয়ে একটা ক্যাপাসিটার কানেক্ট করে দিয়ে চার্জিং করছিলাম, হয়ে গেছে চার্জিং, যেটা আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি, ওটা আমাদের কমপ্লিট। এখন আমরা যেটা বলতে চাইছি, ক্যাপাসিটারটা ফুললি চার্জ হলে কি হবে বলো তো, ওটা ফাইনালি একবার ডিসকাস করবো, মানে ফুললি চার্জ হয়ে যাওয়ার পরে কী হবে সেটা যদি বলি, তাহলে সিম্পল ভাবো, এটা যদি কানেক্ট করে দেওয়া হয় একটু টাইম নেবে এটা চার্জ স্টোর হয়ে যেতে, কিন্তু যখন দুটো প্লেটের মধ্যে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে চার্জ গ্যাদার্ড হয়ে গেল, ম্যাক্সিমাম অ্যামাউন্টে চার্জ বলতে এই যে ব্যাটারির ভোল্টেজ যেটা ভি নট বলছো, এই ভি নট ভোল্টেজ গেইন করে ফেলার পরে ফার্দার কোনো চার্জ ট্রান্সফার হচ্ছে না সার্কিটে, কারণ আমি ডিসকাস করেছিলাম এই জায়গাটা যেন এটা একটা আইসোলেটেড পোর্শন, এটা একটা সেপারেটেড হয়ে আছে, ডিস্টিংগুইশ হয়ে আছে, দুটোকে ডিসকানেক্টেড হয়ে আছে। তাহলে আমি বলতে পারি চার্জটা জাস্ট এইখান থেকে এই পর্যন্ত যতক্ষণ ট্রান্সফার চলছে, সার্কুলেট চলছে না, চার্জটা কিন্তু সার্কিটে রোটেট করছে না, যেটা রেজিস্ট্যান্স বা আদার কোনো ডিভাইস হলে কি হয় যে সিম্পল পুরো একটা ক্লোজ লুপ ফর্ম করে। এই জায়গায় আমি যদি একটা রেজিস্ট্যান্স রাখতাম সেটা অপোজ করতো, বাট চার্জটাকে কিন্তু রিসাইক্লিং করতো, মানে ওই চার্জগুলোকে ফিরিয়ে একটা সার্কিটে ক্লোজ লুপ ফর্ম করতো, যেটা কিন্তু এখানে ক্লোজ লুপ হয়নি, সার্কিটটা কিন্তু এখানে ওপেন হয়ে আছে। তাহলে বলবে কারেন্ট ফ্লো করছে কি করে, না কারেন্টটা কনসেপ্ট একটু আলাদা, ইনস্ট্যান্ট ফ্লো হওয়ার সময় তোমার মনে হলো কারেন্টটা ফ্লো হলো, বাট বেশিক্ষণ কারেন্টটা কিন্তু থাকবে না, স্টে করবে না, ইনস্ট্যান্ট কারেন্টটা চার্জ মানে এখান থেকে চার্জটা ফ্লো হয়ে গিয়ে গ্যাদার হয়ে যাবে, বাস কমপ্লিট। তো এখন বলছি এই প্রসেসে কি হবে, দেখো ফুললি চার্জ হয়ে যাওয়ার পরে আমাদের আগের প্রসেস যেভাবে ডিসকাস করে দিয়েছি, এখন আমি জাস্ট বললাম এই কিটাকে এ পয়েন্টের সঙ্গে কানেক্ট না করে, সাপোজ আমি বললাম এ পয়েন্টের সঙ্গে কানেক্ট করা ছিল লং টাইম, যাতে করে ক্যাপাসিটার ফুললি চার্জ হয়ে গেছে, মানে এর অ্যাক্রসে আমি এখন বলে দিতে পারি যে ভি নট পুরো ভোল্টেজ গেন হয়ে গেছে ইনিশিয়ালি।
তাহলে আমি এখন বলতে পারি যে শুরুতে পুরো ক্যাপাসিটারে ভি নট ভোল্টেজ নিয়ে বসে আছে। শুরুতে বলতে আমি এখন অবজারভেশন একটা পাল্টাবো, একটা সার্টেন কেস ডিসকাস করবো কি না, ইমিডিয়েট কিটাকে ওপেন করে, এটা কিন্তু প্রসেসটা খুব র্যাপিড করতে হবে, খুব ফাস্ট করতে হবে। কি যখনই খুলবে সঙ্গে সঙ্গে এটার সঙ্গে কানেক্ট করতে হবে। এটার সঙ্গে কানেক্ট না করে যদি একটু টাইম নিয়ে নাও তাহলে কিন্তু ক্যাপাসিটারটা চার্জ লস করে ফেলবে, ডিসচার্জ হয়ে যাবে অটোমেটিক্যালি, এয়ারে ডিসচার্জ হয়ে যাবে। সেইটাকে আমি বলছি, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি বলছি ক্যাপাসিটারের এই চার্জটা থাকতে থাকতে তুমি যদি এটা কানেক্ট করো সেটা কিন্তু একদম ইনস্ট্যান্ট, মানে উইথাউট টাইম গ্যাপ। আমি বলবো যে ক্যাপাসিটারটা চার্জ ম্যাক্সিমাম হয়ে গেছে, অনেকটা লং টাইমও দিয়ে দিয়েছি, ফুললি চার্জ, ম্যাক্সিমাম চার্জ স্টোর, দেন কি বলবো ইমিডিয়েট ডিসকানেক্ট। এটার সঙ্গে খুলে দেওয়া মানে ডিসকানেক্ট, খুলে দিয়ে আমি নিয়ে যাবো না, খুলে দিয়ে এটার সঙ্গে জুড়ে দেবো। কোথায়? এই বি এন্ডে জুড়ে দেবো। ইমিডিয়েট এ টু বি যখন জয়েন করবে তাহলে সিচুয়েশনটা কেমন হবে? সিচুয়েশন এটা ওপেন হয়ে যাবে না, তাহলে এই পোর্শনটা ওপেন, সিম্পল, এটা জুড়ে যাবে এর সঙ্গে। তাহলে এইদিকে জুড়ে গেলে কি হবে? এইদিকে একটা ক্লোজ সার্কিট ফর্ম করবে, এটা একটা ক্লোজ লুপ ফর্ম করবে। কিন্তু প্রসেসটা এটাই বলতে চাইছি, এক্স্যাক্টলি এবার মিলিয়ে নাও তো এটার সঙ্গে। শুধু কি হচ্ছে না, এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স যেন জুড়ে গেল, এই জায়গাটা যেন একটা রেজিস্ট্যান্স জুড়ে গেল, এই যে সিম্পল একটা ক্লোজ লুপ। এই জায়গাটা আইসোলেটেড হয়ে গেছে, ব্যাটারি সেপারেট হয়ে গেছে, এটার সঙ্গে জয়েন করে দিয়েছি, এটা ক্যাপাসিটার, এর সঙ্গে রেজিস্ট্যান্স কানেক্ট হয়ে গিয়ে একটা ক্লোজ লুপ ফর্ম করেছে। তাতে এক্স্যাক্টলি এই জিনিসটা হয়েছে। শুধু অ্যাডিশনাল যেটা আমরা বলতে চাইছি এক্স্যাক্টলি এটার মতোই, শুধু এখানে রেজিস্ট্যান্স ছিল না, আমি সেটার হেল্প নিচ্ছি, রেজিস্ট্যান্সটার হেল্প নিচ্ছি ডিসচার্জিং প্রসেসে। কেন? ওই যে বললাম এটা একটা শর্ট সার্কিটের মতো হয়ে যাচ্ছে, যেটাকে অ্যাভয়েড করার জন্য একটু টাইম নিয়ে যেন ডিসচার্জিংটা হয়। সিম্পল লজিক। এবার কি হবে? তুমি বলেছিলে এখানকার নেগেটিভ চার্জটা গিয়ে পজিটিভে ক্যান্সেল আউট করবে, যাতে করে এর নেগেটিভটাও কমতে শুরু করবে, পজিটিভটাও কমতে শুরু করবে। নেগেটিভ কমবে, এই নেগেটিভটা এসে যখন পজিটিভকে রিকমেন্ড করছে, অবভিয়াসলি লস হবে, নেগেটিভও লস, ঠিক যতটাই নেগেটিভ লস এখানে ততটাই পজিটিভ লস। তাহলে আমি বলতে পারি ওভারঅল ইকুয়াল অ্যামাউন্টে চার্জ থাকবে যখনই যাই বলো, কারণ এখানে কিছুটা নেগেটিভ কমে গেল। ধরো আমি বলছি কিউ নট ছিল মাইনাস কিউ নট, আমি বলছি মাইনাস কিউ নট বাই টু, হাফ অ্যামাউন্টের চার্জটা এখানে এসে ক্যান্সেল আউট করলো কোনো একটা টাইমে। তাহলে কি হবে? মাইনাস কিউ নট বাই টু এখান থেকে চলে আসে, মানে রিমেনিং আছে কত? মাইনাস কিউ নট বাই টু। এখন এসছে কত? মাইনাস কিউ নট বাই টু। সেটা গিয়ে এখানে পড়েছে, মানে এই প্লাস প্লেটে যখন পড়েছে, তাহলে প্লাস কিউ নটের সঙ্গে যখন রিকমাইন্ড করে গেল, কি হলো না, প্লাস কিউ নটের সঙ্গে মাইনাস কিউ নট বাই টু হলে কি রিমেনিং আর প্লাস কিউ নট বাই টু থাকবে। তাহলে তখন আবার দেখো সিচুয়েশন, এই প্লেটে প্লাস কিউ নট বাই টু, এই প্লেটে মাইনাস কিউ নট বাই টু, মানে ক্যাপাসিটারের দুটো প্লেটে কিন্তু চার্জ অলওয়েজ আমার সেম থাকছে এই কেসে। তো সেখানে আমি বলছি যে এখন তুমি বলছো চার্জ কিন্তু ক্যাপাসিটার ডিক্রিজ করবে। আমরা ক্যাপাসিটার চার্জ বলতে যেটা বলতে চাইছি বুঝতে পারছো, প্লাস কিউ মাইনাস কিউ যাই থাক। এখন কথাটা হচ্ছে এই চার্জ ডিক্রিজের যে প্রসেসটা, সিম্পল, এখানে চার্জটা আছে, এখান থেকে এখানে এসে রিকমেন্ড করে পুরোটা লস্ট। সেই প্রসেসটা আমি দেখাচ্ছি যে এটা খুব র্যাপিড একটা প্রসেস, বাট আমরা ওই যে বললাম জুম করে দেখাবো ওই টাইম ইন্টারভালটুকুটা ডিটেলে ডিসকাস করবো। ওই স্মল টাইম ইন্টারভালকে আমরা ডিটেল ডিসকাশন করতে চাইছি, মানে ডিটেল মিনস অনেকটা ডিটেল অ্যানালাইসিস করতে চাইছি। সেখানে বলছি যে একদম ডিরেক্টলি কিচ্ছু ভাবার দরকার নেই। তুমি ধরে নাও ইনিশিয়ালি ওর যে চার্জ ছিল, তাহলে কিউ নটকে আমরা কি বলবো না, কিউ নট যে চার্জটা তুমি বলতে চাইছো, এখানে আমি যদি বলি ইনিশিয়ালি চার্জ হয়েছিল, এই ব্যাটারি ভোল্টেজ ভি নট নিয়ে চার্জ ছিল, তাহলে সি ইন্টু ভি নট বলবো। আগের ডিসকাশন আমি ডিটেল করেছি এটা। এখন আমি বলছি যে ওর যে চার্জটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে। আর খুব সিম্পল, এখানে অত কিছু তোমাদের ম্যাথামেটিক্যাল ব্যাপার স্যাপারগুলোতে মাথায় রাখতে হবে না। আমরা দুটো ডিসকাশন করেছিলাম, একটা ইনক্রিজিং কোয়ান্টিটি, একটা ডিক্রিজিং কোয়ান্টিটি। এই বলেছিলাম মনে হচ্ছে ক্যাপাসিটারের ভোল্টেজ চার্জিংয়ের সময় বলছিলাম যে যার ক্ষেত্রে ইনক্রিজ হয় তার ক্ষেত্রে ওয়ান মাইনাস এই জিনিসটা থাকবে, আর যার ক্ষেত্রে ডিক্রিজ হয় শুধু এই কোয়ান্টিটি থাকবে, কোনটা? এই যে এক্সপোনেনশিয়াল অফ নেগেটিভ। তো এখানে আমি বলতে পারি জাস্ট চার্জ যদি বলা হয়, যেহেতু চার্জ টাইমের রেসপেক্টে ডিক্রিজ করছে, তাহলে আমি বলবো কিউ নট থেকে কি হচ্ছে, কিউ নট থেকে গ্র্যাজুয়ালি ডিক্রিজ কোনো কোয়ান্টিটি হলে কি হয়, ডিরেক্ট লিখে দিই ই টু দ্য পাওয়ার মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টু। এটা হচ্ছে ডিসচার্জিংয়ের সময় যে কোনো ইনস্ট্যান্টে চার্জ। ডিসচার্জিং চলতে চলতে শুরুতে তো পুরো কিউ নট চার্জ আছে, সেটা আস্তে আস্তে ডিক্রিজ করবে, আস্তে আস্তে নয়, খুব র্যাপিড, কিন্তু তার টাইমটুকু আমি ডিসকাস করছি। সেখানে এক্সপোনেনশিয়াল ডিকে, এইটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ডিকে, আগে কেসে ডিসকাস করেছি। তাহলে সিম্পল লজিক যে এখানে তোমার টাইমের সঙ্গে সঙ্গে এই ক্যাপাসিটারের যে টাইমের সঙ্গে সঙ্গে ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ আর চার্জ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার সেটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। ওই একই কথা, ফার্স্টের দিকে খুব ফাস্ট হবে, ফাইনালি অনেকটা স্লোলি ডিক্রিজ হবে। তাহলে এখানে আমি বলতে পারি ইনিশিয়ালি কী ছিল, ফুল চার্জ ছিল। টাইম যখন তুমি টাইম কাউন্টিং কোথা থেকে বলছো না, যখন এই কিটাকে অন করলাম এদিকে, এটা ডিসকানেক্ট করে নিলাম, তাতে কি হলো, এটা কানেক্ট করা ছিল, ফুল চার্জ নিয়ে এসেছিলো, দিয়ে এর সঙ্গে কানেক্ট করে দিলাম, যেটা ডিসচার্জিং প্রসেস স্টার্ট হলো। জাস্ট টাইম যখন আমি বলছি টি ইকুয়ালস টু জিরো, অ্যাট টি ইকুয়ালস টু জিরো, কী বলবো তখন না, ফুল চার্জ কিউ কত, পুরো কিউ নট
ফুল চার্জ হয়ে আছে, এবার প্রসেসটা মানে ডিসচার্জিং প্রসেস চার্জটা ডিক্রিজ করতে স্টার্ট করবে। কোনো একটা টাইম ইন্টারভাল আমি বলি, কোনো একটা টাইম ইন্টারভাল বলার দরকার নেই, আমি হ্যাঁ প্র্যাকটিক্যালি একটা জিনিস বলে দিই। আমরা অলরেডি বলেছিলাম যে টি ইকুয়ালস টু টাউ, দেখাবো এখানে ম্যাথমেটিক্যালি। টি ইকুয়ালস টু টাউ ভ্যালু পুট করো তো, টি ইকুয়ালস টু যদি আমি টাউ পুট করি তাহলে এটা 1 হয়ে যাবে না? টি হচ্ছে ডাইনামিক ভ্যালু, টি হচ্ছে ডাইনামিক একটা ভ্যারিয়েবল, তাহলে তার জায়গায় যদি টাউ এর ভ্যালু বসিয়ে দাও, আমি আগেও দেখিয়েছি টাউ জিনিসটা কী করে আসে না, এই ক্যাপাসিটেন্স অ্যান্ড রেজিস্ট্যান্সের ভ্যালু যা থাকবে সেই দুটোকে প্রোডাক্ট করে দিলে তোমার একটা নিউমেরিক ভ্যালু বেরিয়ে আসবে টাউ, এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তো যখন তুমি ওই টাউ এর ভ্যালু কোনো একটা সার্কিটে যা আছে টাইমটার নিউমেরিক ভ্যালু যদি ওটাই চুজ করো, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি যে টাউ এর ভ্যালু এই আগের এক্সাম্পলে যেটা হয়েছিল 1 মিলি সেকেন্ড, আমি জাস্ট ডিসকাস করছি 1 মিলি সেকেন্ড পরে চার্জটা কত হবে এখানে। সাপোজ তোমাকে বললাম, জাস্ট ওই এক্সাম্পল ধরেই আমি বলে দিলাম এখানে যে এরকম যদি সার্কিট হয়, সেখানে বললাম 1 মিলি সেকেন্ড আফটার চার্জ কত আছে একটু অ্যানালাইজ করো তো। তুমি বলবে না কিউ ইকুয়ালস টু কিউ নট ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস টাউ বাই টাউ, টি ইকুয়ালস টু টাউ বলেছো তাহলে টাউ বাই টাউ 1 ই টু দ্য পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই ই বলেছো, 1 বাই ইউ, 1 বাই ই কত বলেছিলাম 0.37, 0.37। ওকে, তাহলে কত হলো 0.37 টাইম অফ কিউ নট। এটা কি এটা হচ্ছে কোনো একটা ইনস্ট্যান্টে রিমেনিং চার্জ বলছি, মানে কতটুকু আর আছে, আর কতটুকু আছে। শুরুতে তো পুরো কিউ নট নিয়ে বসেছিল, সেইটার রেসপেক্টে কতটা, আমি এটাকে বলতে পারি এই টাইমে আমি কি বলতে পারি, এই টাইমটা সিগনিফিকেন্স কি যে টি ইকুয়ালস টু টাউ হচ্ছে এমন একটা টাইম ডিউরিং ডিসচার্জিং, যখন ডিসচার্জিং করছো কি বলবো রিমেনিং চার্জ ইন দ্য বা চার্জ ডিক্রিজ আপ টু, চার্জ ডিক্রিজেস, charges in capacitor decreases up to 37%, এই যে 0.37 ফ্র্যাকশন না মানে 37%, মানে আমি বলতে পারি অফ ম্যাক্সিমাম ভ্যালু মিনস ইনিশিয়াল ভ্যালু, শুরুতে যেই অ্যামাউন্টে চার্জ নিয়েছিল তার 37 আপ টু মিনস ভ্যালুতে নেমে এসেছে, তাহলে ডিক্রিজ হয়েছে কতটা, এটাকে আমি বলতে পারি এই টাইমে এটাকে এটা বলতে পারো, আর একটা বলতে পারো ডিক্রিজেস চার্জেস ইন দ্য ক্যাপাসিটার ডিক্রিজেস বাই কতটা পার্সেন্টেজ দিয়ে ডিক্রিজ করেছে না পুরো 63%। এবার মিলাতে পারছো আশা করি, চার্জিংয়ের সময় আমি বলেছিলাম চার্জ বাড়িয়ে 63% নিয়ে যায় যখন চার্জ ছিল না, আর এ যেইটা ছিল সেখান থেকে 63% কমিয়ে আনে, তাহলে টাইম এটা যদি আমি পুরো 100 বলি কিউ নট বলি তাহলে 63 কমবে কোথায় এখানে 37 আর রিমেন থাকবে, তাহলে আমি বলতে পারি এই টাইমটা হচ্ছে সেই টাইম যখন আমি বলছি নিয়ারলি 63% কমে গেছে, রিমেনিং কত আছে 0.37 অফ কিউ নট, কতটা টাইম, এটা টি ইকুয়ালস টু টাউ বলছি, টি ইকুয়ালস টু টাউ বলতে কনফিউজ হওয়ার কিচ্ছু নেই, সি ইন্টু আর এইটার প্রোডাক্ট করে একটা নিউমেরিক তুমি ভ্যালু পাবে, সেই ভ্যালুটাই বলছি যে টাইম ইকুয়ালস টু 1 মিলি সেকেন্ড, সেই টাইমের কথা বলছি। তাহলে ডিসচার্জিং প্রসেসে আমি এটা বলতে পারি যে ভোল্টেজ চার্জ অ্যাক্রস ক্যাপাসিটার এটা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সিচুয়েশানে কোনো ব্যাটারি নেই, তাহলে কোনো কনজারভেশন ফলো করতে হবে না। কনজারভেশন ফলো বলতে আমি কি বলতে চাইছি যে ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ প্লাস রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ মিলিয়ে আমি বলছি ব্যাটারি ভোল্টেজ, কোথায় বলেছিলাম আগের কেসে। কিন্তু ডিসচার্জিং প্রসেসে ওই সব লজিক অ্যাপ্লিকেবল নয়, কারণ ডিসচার্জিং প্রসেসে সার্কিটটা ফলো করো, এইটুকু এই যে কমপ্লিট করো, এখানে ক্লোজ সার্কিট হচ্ছে এটা, তাহলে এখানে কি বলবো এই পয়েন্ট টু এই পয়েন্টের যা ভোল্টেজ এই পয়েন্ট টু এই পয়েন্ট সেম ভোল্টেজ হবে, মিলিয়ে নাও, এটাকে যদি জয়েন করে দিই তাহলে এর অ্যাক্রসে যা ভোল্টেজ এর অ্যাক্রসে তাই ভোল্টেজ হবে, এরা প্যারালালি কানেক্টেড আছে, এদের এই পয়েন্ট একটা পয়েন্ট একসঙ্গে, আবার এদের এই এন্ডগুলো একটা এন্ডে, তাহলে এদের প্যারালাল কানেকশন। তাহলে আমি বলতে পারি এখানে তুমি চাইলে বলতে পারো ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার ডিউরিং ডিসচার্জিং ইকুয়ালস টু ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার, মাস্ট হতেই হবে, ইকুয়ালস টু কি বলবো, তুমি তো ক্যাপাসিটার ভোল্টেজ জানো ইজি একদম, ভি ইকুয়ালস টু কিউ বাই সি, কিউ ইকুয়ালস টু কিউ নট ইকুয়ালস টু কি বলেছি মনে আছে নিশ্চয়ই, সি ভি নট ব্যাটারি ভোল্টেজ যেটা বলেছিলাম, তাহলে কিউ ইকুয়ালস টু কি লিখেছ কিউ নট বাই সি ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ, আশা করি মনে আছে, কিউ নট ইকুয়ালস টু সি ভি নট যদি বলো তাহলে ভি নট ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ, এরকমভাবে ডিক্রিজ করবে, মানে এটাও এক্সপোনেনশিয়াল ডিকে, মানে আমি যদি ভোল্টেজের ডিকে বলতাম, ভোল্টেজের যদি ভ্যারিয়েশন দেখাতাম একই কথা বলতাম যে টাইমের রেসপেক্টে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার অ্যান্ড ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার both will be decreases exponentially with time, both will be decreases
এক্সপোনেনশিয়াল মানে ওর সঙ্গেই থাকবে। আমি যদি একসঙ্গে দেখাতাম মানে জাস্ট একই লাইনই হতো, জাস্ট লাইন দুটো সুপারপোজ করা যাবে। এখানে দুটো জিনিসই আছে, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটারও আছে, আবার ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টারও আছে। দুটো লাইনই ড্র করেছি, মানে ডট 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 একটা, সলিড লাইন একটা, দুটোই কিন্তু একদম চার্জের মতো। এখানে একটাই গ্রাফ, চার্জও ডিক্রিজ করে, ভোল্টেজও ডিক্রিজ করে, ইভিন কারেন্টও ডিক্রিজ করে। কারেন্টের ব্যাপারটা বলবো। কারেন্টের ব্যাপার যদি বলা হয় তাহলে আই ইকুয়ালস টু কত বলবো, কারেন্টের ভ্যারিয়েশনও দেখি। আই ইকুয়ালস টু কি লেখা হয়, আই ইকুয়ালস টু আগের দিন ডিসকাস করেছিলাম, আগের পোর্শনে ডিসকাস করেছি, ডি কিউ ডিটি। সেটাতে কি লিখেছি, কিউ ইকুয়ালস টু কি লিখেছো, কিউ নট ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। এই যে ডিকের জন্য আমি চার্জটা লিখেছি, চার্জের ভ্যারিয়েশন কিউ ইকুয়ালস টু কিউ নট ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। একে যদি ডিফারেন্সিয়েট করা হয়, ডিফারেন্সিয়েশন তোমরা অলরেডি অনেকটাই শিখে গেছো। কি লিখবো, ডি ডিটি অফ কিউ নট, কনস্ট্যান্ট বাইরে বের করে দেবে, ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। আগের কেসের ডিসকাশনের সময় তোমার ইয়েটা করিনি অতটা ডিটেলে, কিন্তু করে দেখবে, বাড়িতে করে দেখবে। কিউ নট কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ ফার্স্টে আসবে, তারপরে তোমার কত, তারপর বলো না, তারপরে হচ্ছে তোমার ইন্টু মাইনাস ওয়ান বাই টাউ, কত হলো, মাইনাস অফ টাউ ইকুয়ালস টু সি আর লিখতে পারি। তাহলে কিউ নট টাউ ইকুয়ালস টু যদি সি আর লিখে দাও, ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ, তাহলে কি দাঁড়ালো আলটিমেট ইকুয়েশন, না আলটিমেট ইকুয়েশন দাঁড়ালো এরকম যে কারেন্ট ইকুয়ালস টু, আচ্ছা এখান থেকে একটা জিনিস বলো, কিউ বাই সি, কিউ নট বাই সি, এটা কি বলতে পারি, ভি নট বাই আর, ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। আলটিমেট ইকুয়েশন কি, না আই ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখানে কি বললাম, সবগুলো কোয়ান্টিটি, চার্জও ডিক্রিজ করে, সরি আই নট বলে দিয়েছি, আই নট ইকুয়ালস টু ভি নট বাই আর, চার্জও ডিক্রিজ করে, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটারও ডিক্রিজ করে, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টারও ডিক্রিজ করে। তাহলে আমি বলতে পারি এখানে ভ্যারিয়েশনটাও সেম ওয়েতে ডিসকাস করবো, যে ভোল্টেজ শুরুতে দুটোর অ্যাক্রসই হাইস্ট হয়ে আছে, কারেন্ট হাইস্ট হয়ে আছে, আই এর ভ্যারিয়েশন ওই একই ওয়েতে দেখাতে পারো টাইমের সঙ্গে। বোঝা গেল কি ব্যাপারটা? তাহলে এটাকে আমি বলতে পারি যে কোনো একটা ক্যাপাসিটারের সঙ্গে চার্জিং আর ডিসচার্জিংয়ের বিহেভিয়ার কমপ্লিটলি ডিফারেন্ট। আর একটা জিনিস বলে রাখি, যদি আমি ওই একটা ক্যাপাসিটার, আচ্ছা একটা জিনিস বলো, যদি স্টেডি স্টেট বলা হয়, স্টেডি স্টেট অফ ক্যাপাসিটার, একটা ক্যাপাসিটারকে যদি স্টেডি স্টেট বলতে আমি কি বলতে চাইছি, একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি, আমি ফার্দার অন্য একটা কেসে ডিসকাস করছি, মানে জাস্ট একটা ক্যাপাসিটার চার্জিংয়ের পরে কি হয়, একটা ক্যাপাসিটারকে চার্জ করেছিল থ্রু রেজিস্টার, এটা তো রেজিস্টার দিয়ে আমি চার্জ করেছিলাম। তো এখন আর রেজিস্ট্যান্স সি ক্যাপাসিট্যান্সে বললাম কি একটা টাইমের পরে ওর চার্জের ভ্যালুটা কি হবে, চার্জের ভ্যালুটা কি হয় না, এরকমভাবে এক্সপোনেনশিয়ালি গ্রো করে কনস্ট্যান্ট হয়ে যায়, কনস্ট্যান্টলি চলতে থাকে, ওটাকে আর অ্যাপ্রোচ করা হয় না, থিওরিটিক্যালি যদি বলা হয় ইনফাইনাইট টাইম লেগে যায়। তো এই যে প্রসেসটা বলছি, নিয়ারলি কনস্ট্যান্ট হয়ে থেকে গেল, ইনফাইনাইট টাইমে গিয়ে ওটা স্যাচুরেট করবে, সেইটাতে আমরা বলছি কারেন্টের ভ্যারিয়েশন। যদি বলি না, এখানে আমি চার্জের ভ্যারিয়েশন এটা বলেছি, এটা টাইমের রেসপেক্টে ভ্যারিয়েশন বলেছি, কারেন্ট নেই। এই পর্যন্ত আমরা কারেন্ট ইকুয়ালস টু কি বলেছি মনে আছে আশা করি, কারেন্ট ইকুয়ালস টু কি বলেছি না, আই ইকুয়ালস টু ডি কিউ ডিটি, আই ইকুয়ালস টু লিখেছি ডি কিউ বাই ডিটি, মানে ডি কিউ বাই ডিটি না, ডি কিউ ডিটি। তাহলে এটা বললে আমি বলবো রেট অফ চেঞ্জ অফ চার্জ আছে কি, হ্যাঁ রেট অফ চেঞ্জ অফ চার্জ আছে, আছে আছে আছে, এই টাইম আর নেই, স্লোপ থাকতে হবে না, এটা মানে স্লোপ অফ কিউটি গ্রাফ, তাহলে স্লোপ নেই, এখানে গিয়ে আর কোনো চেঞ্জ নেই কারেন্ট চার্জের, মানে কারেন্ট নেই, তাহলে এরপরে আর কোনো কারেন্ট পাবো না। ক্লিয়ার হলো কি? তাহলে আমি বলতে পারি স্টেডি স্টেটে, মানে স্টেডি স্টেটে বলতে কিছুক্ষণ হয়ে গেছে, অনেকটা লং টাইম বা বেসিক্যালি সার্টেন টাইম যদি পাস করে যায়, তাহলে আমি বলতে পারি যে এটা ফুললি চার্জ হয়ে যাবে, ফুললি চার্জ হয়ে গেল, দেন ফার্দার কিন্তু আর কোনো চার্জ ফ্লো হবে না, পুরো সার্কিটটা পজ হয়ে থেকে গেছে, মানে কোথাও কোনো চার্জ ফ্লো হচ্ছে না, ক্যাপাসিটার এই জায়গাটা একটা ওপেন হয়ে থেকে গেছে, যেন এই জায়গাটা একটা আইসোলেট করে রেখে দিয়েছে দুটো প্লেটকে, কোনোভাবে আর কোনো চার্জের ফ্লো হচ্ছে না, এটাকে স্টেডি স্টেট বলছি। তাহলে স্টেডি স্টেটে কী বলবো, পুরো সার্কিটে কোনো কারেন্ট নেই, কারেন্টটা জিরো হয়ে যাবে, ক্যাপাসিটারে ফুললি চার্জ হয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। আমি কিউ ইকুয়ালস টু কত বলবো, কিউ ইকুয়ালস টু কিউ নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়ে থেকে যাবে, কারেন্টের কোনো ভ্যালু থাকবে না, চার্জের ভ্যালু কনস্ট্যান্ট হয়ে থেকে যাবে। আচ্ছা এই জায়গাটা এটা এরকম ভাবো, অনেকটা টাইম চলে গেছে, কানেক্ট করে রেখে দিয়েছো, দিয়ে জাস্ট বললাম আগের কেসে যেরকম ডিসচার্জিং বললাম, কি হতো, স্টেডি একটা মেনটেন হয়ে গেছে, কনস্ট্যান্ট ভ্যালু অফ চার্জ হয়ে গেছে, সাডেনলি তুমি সুইচ অফ করে দিলে,
মানে সুইচ অফ নয়, আমি বলছি শর্ট করে দিলাম, এটাকে ব্যাটারিটাকে খুলে দিয়ে এখানে জয়েন করে দিলাম, ব্যাটারিকে খুলে দিয়ে এখানে জয়েন করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, পুরোটা একটা শর্ট হয়ে যাবে, ইমিডিয়েট চার্জটা ডিক্রিজ করবে। কেমন হবে, একটা সার্কিটে যদি দেখায় চার্জটা গ্রো করতে 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 ম্যাক্সিমাম, আমি বললাম না ম্যাক্সিমাম কোনো চার্জড ক্যাপাসিটারকে নিয়ে ফার্দার যদি ডিসচার্জ করি বলতে শর্ট করে দিই, তাহলে শর্ট করলে এরকম ইমিডিয়েট একটা ফ্লো হয়ে যাবে। হয়েছে। আচ্ছা, দু একটা এক্সাম্পল করি। সাপোজ তোমাকে কোশ্চেনটা এরকম বলছি, মানে ডিসচার্জিংয়ের একটা এক্সাম্পল দেখো কীরকম বললাম, যে ওই একই সার্কিটেই ধরে নাও আমি এখানে বললাম ডিসচার্জিং, ওটা তোমাকে ডেসক্রাইব করে দেওয়া হবে যে ধরে নাও একটা ক্যাপাসিটারকে ডিসচার্জ করা হচ্ছে থ্রু এ ক্যাপাসিটার অফ ভ্যালু, ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত বলছি না 1 মাইক্রোফ্যারাড, আগের এক্সাম্পলটাই আমি কন্টিনিউ করছি, অ্যান্ড ধরে নাও আর এর ভ্যালু কত বললাম, রেজিস্ট্যান্সের ভ্যালু বলছি 1 কিলো। তো এই দুটো কম্বিনেশন আমরা বলছি যে ক্যাপাসিটারটা ফুললি চার্জড হয়ে আছে, এখন ডিসচার্জ করা হচ্ছে। তাহলে ডিসচার্জ করলে কি হবে বলো, ক্যাপাসিটারের চার্জ কমবে, ক্যাপাসিটারের ভোল্টেজ কমবে, চার্জ কমলে ভোল্টেজ কমবে অবভিয়াসলি, তাহলে চার্জ কমার সঙ্গে সঙ্গে ভোল্টেজও কমবে, ভোল্টেজ কমলে কি হবে, ভোল্টেজ কমলে আমি বলতে পারি এনার্জি স্টোরড অ্যাক্রস দ্য ক্যাপাসিটারও কমবে, কারণ হাফ সি ভি স্কোয়ার, কিউ স্কোয়ার বাই টু সি, যেদিক দিয়ে ভাবো ক্যাপাসিট্যান্স কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে আমি বলতে পারি যে চার্জ কমার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটারের এনার্জি স্টোরটাও কমে যাবে। তাহলে আমি সাপোজ একটা কোশ্চেন করছি, এখানে এই জিনিসটাই আমি বলছি, দেখো সাপোজ এক্সাম্পল বলছি যে ফাইন্ড টাইম টেকেন to decrease the energy across the capacitor, stored in the capacitor, energy in the capacitor up to 50%, up to 50% বলছি, 50% এনার্জি ডিক্রিজ হতে কতটা টাইম লাগবে, কনসেপ্টটা কি বলবো, কি ওইতে আমি ডিল করবো এটাকে, না এখানে কেসটা একটু কমপ্লিকেটেড, তুমি বলছো এনার্জিতে আমি কোনো ডিসকাশন করিনি, এনার্জি কি ওইতে ইনক্রিজ করে ডিক্রিজ করে কিছু জানি না, কিন্তু একটা জিনিস জানি, এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার যদি বলা হয়, পোটেনশিয়াল এনার্জি স্টোরড বলতে গেলে এটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি যেটা আমরা বলেছিলাম, হাফ সি ভি স্কোয়ার করতে পারো, কিউ স্কোয়ার বাই টু সি করতে পারো, হাফ কিউ ভি বলতে পারো, কিন্তু ওই ইকুয়েশনগুলো আমরা প্রেফার করবো না, আমরা প্রেফার করবো এই ইকুয়েশনটাকে, কেন বলো তো, কারণ চার্জের ইকুয়েশন আমি জানি চার্জ কি ওয়েতে ডিক্রিজ করে ইনক্রিজ করে, এটাও করতে পারতে, তাহলে আমরা এটা প্রেফার করবো। তাহলে সেখানে আমি বলতে পারি যে একটা ক্যাপাসিটারের চার্জটা যদি টু সি কনস্ট্যান্ট থাকবে, তাহলে ক্যাপাসিটারের যদি ইউ থেকে, তুমি বললে ইউ থেকে কত হলো না ইউ বাই টু, 50% হয়ে গেছে না, তাহলে ইউ থেকে ইউ বাই টু যদি হয়, তাহলে আমি বলতে পারি কিউ নট স্কোয়ার শুরুতে ছিল, এখন কত হয়ে গেছে কিউ স্কোয়ার, কিউ চার্জ ছিল এখন কিউ হয়েছে, ডিক্রিজ করছে, তো সেইটা কত হয়েছে, হাফ হতে গেলে আমি এটা বলবো যে কিউ নট স্কোয়ার যেন কিউ নট স্কোয়ার বাই টু হয়ে যায়, তবে তো হাফ হয়ে যাবে, এই কোয়ান্টিটিটা কিউ নট স্কোয়ার থাকলে ইউ, আমি বলবো তাহলে কিউ নট স্কোয়ার বাই টু থাকলে ইউ বাই টু হয়ে যাবে, তাহলে সেটা কি তুমি কি বলছো কিউ স্কোয়ার বলছো না, কোনো একটা ইনস্ট্যান্টে তোমার যে চার্জটা আছে সেটাকে কিউ বলছো, তাহলে সেটা ইনিশিয়ালের রেসপেক্টে কেমন কিউ নট স্কোয়ার বাই টু, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কিউ এর ভ্যালু হচ্ছে ইনিশিয়ালের রেসপেক্টে বাই রুট টু, কিউ এর ভ্যালু হচ্ছে ইনিশিয়ালের রেসপেক্টে বাই রুট টু, এটা হচ্ছে আমার লজিক। তাহলে আমি এটা বলতে পারি যে চার্জের ভ্যালু যদি 1/√2 টাইম কমে যায়, তাহলে কিন্তু আমার এনার্জি ভ্যালুটা হাফে নেমে যাবে। লজিকটা যেভাবে বললাম যে ভি স্কোয়ারের সঙ্গে যেহেতু প্রপোর্শনাল আর কিউ স্কোয়ারের সঙ্গে যেহেতু প্রপোর্শনাল, তাহলে কিউ এর ভ্যালু হাফ হয়ে গেলে কি হয়ে যাবে 1/4 হয়ে যাবে, না অত চাইছি না, আমি হাফ চাইছি, কিউ এর ভ্যালু √2 টাইম কমলেই আমি বলবো এনার্জিটা হাফ হয়ে গেছে। তাহলে এবার আমাকে লজিকটা বলো, ডিসচার্জিং যেহেতু চলছে, তাহলে আমি বলতে পারি কিউ ইকুয়ালস টু যদি কিউ নট ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ লেখা হয়, এটা জানো নিশ্চয়ই, মানে জানো নিশ্চয়ই বলতে আমি ডিসচার্জিং এর ইকুয়েশন এক্ষুনি লিখলাম, যে ডিসচার্জিং এর সময় প্রসেসটা আগে পেজে লিখে দিয়েছি, কিউ ইকুয়ালস টু কিউ নট ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ ডিক্রিজের সময়। তাহলে আমি বলছি এটা কত কিউ নট বাই √2 ইকুয়ালস টু কি লিখছো কিউ নট ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ, কি করবে কিউ নট কেটে দাও, কি দাঁড়ালো 1/√2 ইকুয়ালস টু কি লিখলে ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ, টাউ ভ্যালু আমি ক্যালকুলেট করে দিতে পারি এখান থেকে কি করে
না টাউ ইকুয়ালস টু আমি বলেই দিয়েছি সি আর আগের কেসে ক্যালকুলেট করা হয়ে গেছে 10⁻³ 10⁻6 10⁻+3 10⁻³ সেকেন্ড, মানে যেটাকে আমরা 1 মিলি সেকেন্ড বলছি, রাইট? আগের পেজে ডিসকাস করেছি আগের এক্সাম্পলটাতে। তাহলে এবার আমি অ্যান্টি লগ নেব। কী করব? এদিকে লগ নিয়ে নাও, এদিকে মানে বোথ সাইড লগ নিয়ে নাও। তাহলে কি লিখবো? আচ্ছা এটাকে উল্টো করে নিতে পারো। তাহলে √2 ইকুয়ালস টু কি লিখতে পারি? এটা e⁻⁻t/τ হয়ে যাবে। ln নিয়ে নাও। তাহলে ln নেওয়া মানে কি? ln√2 ln√2 মানে ln 2^12। তাহলে ফার্স্টে হাফ নিয়ে নাও, হাফ ln2 করে নাও। ln 2^12 মানে হাফ ln2 ইকুয়ালস টু কি লিখতে পারি? এটা মাইনাস না প্লাস হয়ে গেছে। তাহলে t/τ, টি টাইম কত হলো? তাহলে টি টাইম ইকুয়ালস টু টাউ টাইম অফ ln2/2 কত হলো? টাউ ইকুয়ালস টু 1 মিলি সেকেন্ড। মিলিতে আমি বের করবো তাহলে টাইমটা। ln2 0.693/2 সেকেন্ড, না মিলি সেকেন্ড বলছো, কত লিখবে তাহলে? যে টাইম আফটার 0.7 মানে হচ্ছে 0.35 মতো, নিয়ারলি মিলি সেকেন্ড আফটার charge will be 1/√2 time. That means energy stored in the capacitor will be decreased up to 50%. Energy decrease will be 50%. তো এখান থেকে কোনো কোয়ান্টিটি ক্যালকুলেট করতে পারো। এই সময় তুমি কারেন্টের ভ্যালু বের করতে পারো, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার, ইন্ডাক্টর, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার, রেজিস্টার, যা খুশি বের করতে পারো। এটা একটা এক্সাম্পল বললাম। আচ্ছা আর একটা এক্সাম্পল করছি ওই চার্জিংয়ের সময়। ধরে নাও ডিউরিং চার্জিং, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, এটা এক্সাম্পল 3তে পড়বে, এটা এক্সাম্পল 2। আচ্ছা এক্সাম্পল 3তে বলছি ডিউরিং চার্জিং সাপোজ ক্যাপাসিটার দিয়েছে, ক্যাপাসিটার সি দিয়েছে কত? সি এর ভ্যালু সাপোজ আমি দিয়ে দিচ্ছি 0.25 সেট 0.25 মাইক্রোফ্যারাড। আমি বলেছি ক্যাপাসিট্যান্স সবসময় মাইক্রোফ্যারাড অর্ডার হবে। রেজিস্ট্যান্সটা একটু বড় দিয়েছি, একটু ভালো ভ্যালু আসে যাতে। ধরে নাও 4 মেগা ওহম, 4 মেগা ওহম, রাইট? এই দুটো ভ্যালু যদি চুজ করি তাহলে আমি বলতে পারি যে এটা মোটামুটি একটা ভালো ভ্যালু আসবে। মেগা মিনস 10⁻6 আর 10⁻6 10 চলে এসছে। টাউ 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 বের করতে পারি। আচ্ছা এই ক্যাপাসিটারে বলছি ডিউরিং চার্জিং, কি বললাম? ডিউরিং চার্জিং ফাইন্ড দ্য টাইম আফটার হুইচ চার্জিং বলতে কি বলবো? ডিউরিং চার্জিং বলতে শুরু থেকে স্টার্ট করে, মানে চার্জিং যখন একটা ব্যাটারির সঙ্গে জাস্ট কানেক্ট করলে তখন থেকে স্টার্ট করে কতক্ষণ বাদে বলছি। ফাইন্ড কি বললাম? দ্য টাইম, ফাইন্ড দ্য টাইম আফটার হুইচ কি বলবো? সাপোজ বলছি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার যেটা, সেটা সাপোজ 3 টাইমস ধরে নাও, 3 টাইমস দ্য ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার, 3 টাইমস দ্য ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার। কি বললাম? যে কোনো একটা ক্যাপাসিটারের ভ্যালু দেওয়া আছে, রেজিস্টার দেওয়া আছে, চার্জিংয়ের সময় বলছে যে কত টাইম আফটার ক্যাপাসিটার অ্যাক্রস ভোল্টেজটা 3 টাইম অফ ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার হয়ে যাবে। সিম্পল লজিক, এটা কতটা ইজি ওয়েতে করানো যায় দেখো। সিম্পল লজিক আমি এটা বলতে পারি যে যখন আমি ডিসকাস করেছিলাম চার্জিংয়ের সময়, তখন আমরা কি বলতাম না ক্যাপাসিটার অ্যাক্রসে, এই লজিকগুলো মাথায় রাখতে হবে, ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজটা ইনক্রিজ করে। কেন? চার্জ ইনক্রিজ করে, ক্যাপাসিটার গ্রোথ হয়, চার্জ গ্রো হয়, তাহলে ভোল্টেজটাও গ্রো করে। তাহলে চার্জ গ্রো করে মিনস ভোল্টেজ যদি গ্রো করে, তাহলে আমি এখানে বলতে পারি ভোল্টেজ ইকুয়েশন পরে লিখবো। তার আগে একটা জিনিস বলে দিই, যে কোনো একটা ক্যাপাসিটারকে যদি তোমাকে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেখাই, তাহলে কি দেখাবো না, এটা হচ্ছে তোমার ক্যাপাসিটারটা কানেক্টেড উইথ রেজিস্টার, রেজিস্ট্যান্সের ভ্যালু আমি বলে দিলাম, এটাকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছো, তুমি ভিনট ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছো। আমি একটা জিনিস বলেছিলাম, মনে আছে আশা করি, এখানে বলেছিলাম যে তোমার ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার প্লাস ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার মিলিয়ে কিন্তু তোমার কতটা হবে? ভিনট হবে। ব্যাটারি ভোল্টেজ হতেই হবে যে কোনো ইনস্ট্যান্টে, দুজনে চার্জ যাই হোক, মানে সরি ক্যাপাসিটারে চার্জ যাই হোক, তার জন্য যে ভোল্টেজ গেন হচ্ছে, যেটা ফুল ভ্যালুতে পৌঁছায়নি, ফুল হলে তো পুরোটাই নিয়ে নেবে, এর কাছ থেকে পুরোটাই কেড়ে নেবে ভোল্টেজটা। তাহলে আমি বলতে পারি কোনো একটা ইনস্ট্যান্ট ডাইনামিক প্রসেস যখন চলছে, তখন বলবো ক্যাপাসিটার অ্যান্ড রেজিস্টারের ভোল্টেজ ইন্ডিভিজুয়াল যে ভ্যালু আসবে তার সাম করে কিন্তু আমাকে ব্যাটারি ভোল্টেজ কনজার্ভ দেখাতে হবে। তো সেই কন্ডিশনে তুমি কি বলছো? দেখো ক্যাপাসিটারের ভোল্টেজ যদি আমি এটা বলি, তাহলে এই লজিক দিয়ে বলতে পারি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার প্লাস এটা যদি বলা হয়
ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার কত, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার বাই 3 ইকুয়ালস টু ভি নট। ক্লিয়ার হয়েছে কি? তাহলে এখান থেকে কী লিখতে পারি বলো দেখি, 4/3 ভি নট ইকুয়ালস টু 4/3 অফ ভিসি। তার মানে কি দাঁড়াচ্ছে, ভিসি ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ ইকুয়ালস টু 3/4 টাইম অফ ভি নট। আর নিশ্চয়ই কিছু বলতে লাগবে না। এবার আমি ভোল্টেজের ইকুয়েশন বসাবো, এটা পুট করলে বেরিয়ে যাবে অটোমেটিক্যালি। কি লিখে রাখো, আমরা ইকুয়েশন কি লিখেছি, আমি কি পেলাম আগের পেজে, না বলতে চাইছি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার ইকুয়ালস টু 3/4 টাইম অফ ভোল্টেজ অফ দ্য ব্যাটারি। এখন আমরা জানি কি, না ভি ইকুয়ালস টু, যেহেতু পোটেনশিয়াল ইনক্রিজ করে তাহলে ইনক্রিজের জন্য আমরা ইকুয়েশন লিখি, মনে আছে আগে যেভাবে বলেছিলাম যে ইনক্রিজ কোয়ান্টিটি হলে 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ, আর যেটা ডিক্রিজ করে তার ক্ষেত্রে 1 মাইনাসটা লিখবো না, জাস্ট টি বাই ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। যার ক্ষেত্রে ডিক্রিজ করে তার ক্ষেত্রে শুধু ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টু, যেটা ইনক্রিজ করে সেটা 1 মাইনাস করি। তাহলে কত লিখবো বলো, 3/4 ভি নট 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। টাউ এর ভ্যালু দেখাতে হবে, টাউ ইকুয়ালস টু কত, সি ইন্টু আর। সি ইকুয়ালস টু কত, 0.25 0.25 2.5 বলেছিলাম, সরি 0.25 না 2.5 মেগা মিলি, সরি মাইক্রো 10⁻⁶, আর রেজিস্ট্যান্সের ভ্যালু 1 মেগা হোম। আগে তুমি দেখে নাও ডেটাগুলো, সিআর ভ্যালু ক্যালকুলেট করলে বুঝতে পারবে। এটা একটা 4 আসবে, এর মেগার জন্য +6, এর মাইক্রোর জন্য -6, +6 -6 কেটে গেল, অনলি ভ্যালুগুলো থাকলো। ইন্টু 4 করলে কত হলো, 2.5 ইন্টু 10 সেকেন্ড, 10 সেকেন্ড একটা টাইম কনস্ট্যান্ট। ভ্যালু পুট করবে, অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। এটাকে লেন নেবে, তাহলে কি লিখবো, উল্টো করে লিখে নাও, এটা 3/4 ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই 10। এখান থেকে এটা মাইনাস করলে কি আসবে, 1/4 ইকুয়ালস টু, এদিকে মাইনাস করবে না, ওইদিকে নিয়ে চলে যাবে, 1/4 ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে কি লিখতে পারি, উল্টো করে দাও, যেভাবে নিয়েছিলাম ln 4 করে দেবো ইকুয়ালস টু জাস্ট টি বাই টাউ, টি ইকুয়ালস টু টাউ টাইম অফ ln 4 বলতে 2ln2, মনে আছে নিশ্চয়ই প্রসেসটা, ম্যাথামেটিক্সে তোমরা করেছো। ln 4 ইকুয়ালস টু 2ln2, 2 স্কোয়ার না, 4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 2ln2, যেটা আমি বলতে পারি। ভ্যালু পুট করবো, টাউ ইকুয়ালস টু তুমি জানো 10 সেকেন্ড, আর এটা পুট করলে কত, 2ln2, ln2 মানে হচ্ছে 0.693, এটাকে 7 ধরে নাও, 7 ইন্টু 2 1.4 ইন্টু 10 14 সেকেন্ড নিয়ালি 14 সেকেন্ড আফটার আমি বলতে পারি কি, the voltage across the resistor will be 1/3 of voltage across capacitor, or বলতে পারি voltage across capacitor will be 3 times the voltage across resistor। আমি বলেছিলাম মনে আছে নিশ্চয়ই, শুরুতে কিন্তু ব্যাটারি পুরো ভোল্টেজটাকে নিয়ে নেবে কে, রেজিস্টার। কেন, কারণ বলেছিলাম যে শুরুতে কিন্তু ক্যাপাসিটার কোনো চার্জ থাকে না, তাহলে তার অ্যাক্রসে কোনো ভোল্টেজ নেই, তাহলে পুরো ভোল্টেজটাই শুরুতে নিয়ে নেয় চার্জিংয়ের ভিডিও, চার্জিং পোর্শনে যেটা বলেছিলাম। তাহলে সেখানে বলছি পুরো ভোল্টেজটা ইনিশিয়ালি এর অ্যাক্রসে চলে গেছে, দেন ফার্দার দুজন শেয়ার করছে, এই কিছুটা করে নিতে শুরু করছে, এই আস্তে আস্তে ডিক্রিজ করাচ্ছে, মানে চার্জের অ্যাক্রসে কমে যাচ্ছে। তো এই যে ভ্যালুটা বলছি, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা যে কমে যাচ্ছে, সেটা কোথায় ট্রান্সফার হচ্ছে, এখানে। আলটিমেট তো ব্যাপারটা এটা তোমাকে স্যাটিসফাই করে রাখতে হবে অলওয়েজ, যে ভোল্টেজ অ্যাক্রস ব্যাটারি, ভোল্টেজ অফ ব্যাটারি ইকুয়ালস টু ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ প্লাস রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ। এখন তুমি বলবে শুরুতে রেজিস্টার অ্যাক্রসে পুরোটাই, ক্যাপাসিটার কিচ্ছু পায়নি, গ্র্যাজুয়ালি ট্রান্সফার হচ্ছে, ওই পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির মতো। ব্যাপারটা এরকম, রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ শুরুতে থাকে পুরোটাই, সেটা আস্তে আস্তে ট্রান্সফার হয় ক্যাপাসিটারে। যখন ক্যাপাসিটারকে ট্রান্সফার করে দেবো বলবো, তখন বলবো ফুল ভোল্টেজটা ট্রান্সফার হয়ে যাবে অ্যাক্রস ক্যাপাসিটার, রেজিস্টার কোনো ভোল্টেজ পাবে না। এখন আমি ওই প্রসেসে বলছি, কোনো একটা ইনস্ট্যান্টে ধরে নাও কমতে কমতে, মানে রেজিস্টারের ভোল্টেজ কমছে, ক্যাপাসিটার অ্যাক্রস ভোল্টেজ বাড়তে বাড়তে 3 টাইম অফ রেজিস্টার হয়ে গেছে, সেটা একটা ডিসকাশন করলাম। এইটা মোটামুটি আরসি কমপ্লিট, আরসি নয় পুরো ক্যাপাসিটারটাও কমপ্লিট।